ডেটা এজ ডেটা এজ লিমিটেডে আছি। তো অলরেডি আমার আর্লি ক্যারিয়ার আসলে একটা আইএসপি এবং টেলিকমিউনিকেশন কোম্পানির মাধ্যমে শুরু হয়। মাঝখানে আমি একটা পেমেন্ট সিস্টেমে ছিলাম, আইটিসিএল এ। দেন একটা হেলথ কেয়ার কোম্পানিতে 1 বছর সুযোগ হয় কাজ করার। বর্তমানে আবার আমি ডেটা এজে আসছি। তো ডেটা এজ আমার সেকেন্ড টাইম আবার। তো পাশাপাশি আমি আসলে বিউপি তে একটা মাস্টার্স প্রোগ্রাম এমআইএসএস করছি। আমার এখানে আমি এই অলরেডি সেশনে দেখতে পাচ্ছি আমার অনেক ক্লাসমেট আছেন, তো সবাইকে ধন্যবাদ। সবাই জয়েন করেছেন এবং আজকে এক্সট্রিমলি সরি যে আজকে পূর্ব নির্ধারিত সেশনটা একটু আমাদের সম্মানিত স্যার ফিক্সারের একটু হয়তো ইয়ে ছিলেন, এর জন্য ব্যস্ততার কারণে হচ্ছে না। তো ঠিক আছে, তারপর আমরা চাচ্ছি যে না, সবাই যেহেতু কষ্ট করে জয়েন করেছেন, সময় বের করেছেন, আমরা একটু ডিসকাশন করি। এটা ওপেন ডিসকাশন, এটা কোনো আমরা খুব ওইভাবে নেব না যে খুব রিজিড হয়ে ক্লাস করবো, এরকম না। এখানে অনেকে আছেন, সবাই আইটি এবং টেকনোলজির সাথে জড়িত। এবং এখানে আমি দেখতে পাচ্ছি অনেক পাশাপাশি মানে বিভিন্ন লেভেলের সবাই কিন্তু আছেন। তো সবার থেকে আমরা একটা মতামত বিনিময়ের মতো করব। এবং কোন সেশনে হয়তো আমার যদি একটু কম বলা হয় কোথাও, আপনারা অ্যাড করতে পারেন। আমি চেষ্টা করব আমার সমস্তটা দেওয়ার জন্য। এরপর যদি কোথায় কোনো ইয়ে হয়, কারেকশনের প্রয়োজন হয়, অবশ্যই বলবেন। ইভেন আমিও শিখবো, জানবো। হুম, কারণ টেকনোলজি খুব দ্রুত রেভলিউশন হচ্ছে। আলমগীর ভাই, আমাকে কি ঠিকভাবে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, সাউন্ড ক্লিয়ার আছে, কোনো সবকিছু সমস্যা ঠিক নেই। আছে? জি ওকে, জি। থ্যাংক ইউ। তো আজকে আহ, একটা সেশন আমরা চুজ করেছি এই শর্ট টাইমে, সেটা আহ, আশা করি আপনাদের সবারই কাজে লাগবে। তো সেশনটা হচ্ছে আপনার ইনসিডেন্ট রেসপন্সের উপরে। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, বিকজ আশা করি শেয়ারটা দেখতে পাচ্ছেন সবাই। আর এটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে যে কেউ কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারেন এবং রেসপন্স করতে পারেন। আহ, এই রেসপন্স গুলো আমাদের খুব কাজে লাগবে। হুম, আমার জন্য কাজে লাগবে, প্লাস আপনাদের জন্য কাজে লাগবে। সো তাহলে আমি শুরু করি। আচ্ছা, ইনসিডেন্ট রেসপন্স আসলে আমরা যখন পিসিআইডিএসএস এবং আমি আপনার হিপ্পা নিয়েও কাজ করার সুযোগ হয়েছে আমার। সো হিপ্পা এবং পিসিআইডিএসএস দুটো কমপ্লায়েন্স সম্বন্ধে যদি আপনারা বলেন, তাহলে আমি একটু একটু হালকা ডিটেলস বলবো আর কি, মানে দুটো কি আসলে। আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। ভাইয়া, কন্টিনিউ হুম, করেন। আচ্ছা। পিসিআইডিএসএস হচ্ছে পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড। মূলত এটা ফিনান্সিয়াল এবং পেমেন্ট সিস্টেম, যেখানে আপনার কার্ড ডাটা নিয়ে ডিল করেন, ওই অর্গানাইজেশন গুলোতে আসলে পিসিআইডিএসএস এর প্রয়োজন হয়। পিসিআইডিএসএস আসলে একটা আপনার একটা বডি, হ্যাঁ, একটা আপনার অ্যাক্রিডিটেশন বডির মতো, যারা আসলে মাস্টার কার্ড, ভিসা, মাস্টার কার্ড, এমএক্স, তারপর আপনার ইউনিয়ন পে, চায়না ইউনিয়ন পে, তারপর ডাইনার্স কার্ড আছে, এরকম সবাই মিলে একটা অর্গানাইজেশন তৈরি করেছে, যে অর্গানাইজেশনটা কিছু কমপ্লায়েন্স বেস্ট প্র্যাকটিস করার জন্য আপনার কিছু গাইডলাইন দেন। ওই গাইডলাইন গুলো আসলে পিসিআই কাউন্সিলের মাধ্যমে করা হয়। এবং প্রতি বছর যারা আপনার পেমেন্ট সিস্টেম রিলেটেড কাজের সাথে জড়িত বা পেমেন্ট প্রসেসিং গুলো করেন, লাইক আমাদের যে ব্যাংক গুলো আছে যেখানে আপনার ক্রেডিট কার্ডের মডিউলটা রান করে, এবং বাংলাদেশে আইটিসিএল নামে একটা কোম্পানি শুনবেন, যেটা কিউ ক্যাশের দেখবেন একটা কিউ লেখা থাকে বিভিন্ন এটিএম গুলোতে। তো ওই কিউ ক্যাশই হচ্ছে আসলে আইটিসিএল, ওইখানে আমার 6 বছর কাজ করার সুযোগ হয়েছে। তো
তো আইটিসিএল এও আমরা এই পিসিআইডিএসএস নিয়ে কাজ করতে হয়েছে। সো ব্যাংকগুলোতেও প্রয়োজন হয়। সো আপনার এটা গেল আপনার পিসিআইডিএসএস এর ব্যাপারে। আর সেকেন্ড যেটা বলছিলাম যে হিপ্পা হিপ্পা মূলত আপনার হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে বা হেলথ কেয়ার সার্ভিস যারা প্রোভাইড করেন, হ্যাঁ, সেখানে প্রয়োজন হয়। আপনার বাংলাদেশে হিপ্পা খুব কম, অ্যাকচুয়ালি ওইভাবে নাই হিপ্পার প্রচলনটা, কিন্তু খুব গুটি কয়েক কিছু কোম্পানি আছে যারা আপনার হেলথ কেয়ারের সাথে বাইরের কোনো কোম্পানির সাথে কাজ করতেছেন, তাদের প্রয়োজন হয়। আমি লাস্ট যে অর্গানাইজেশনে ছিলাম, ওই কোম্পানিটা আপনার মেট লাইফের সাথে কাজ করতে হতো। তো ওইখানে একটা কমপ্লায়েন্স মেনটেন করতে হচ্ছে, ওটা হচ্ছে আইএসও 27001। পাশাপাশি আপনার হিপ্পার কিছু ক্লজকে আপনার রিলেটেড ছিল। তো সেখানে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে একটু কাজ করার বা প্র্যাকটিসের সুযোগ আসছিল। আচ্ছা, মূলত ইনসিডেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? ইনসিডেন্ট আর ইভেন্ট দুটো ঘটনা, হ্যাঁ, দুটো জিনিস। ইনসিডেন্ট মূলত যে জিনিসটা আসলে আনএক্সপেক্টেড, হ্যাঁ। ইভেন্ট আপনার নর্মাল একটা অ্যাক্টিভিটিস ঘটতে পারে, আপনার পজিটিভ কিছু, এটাকে আমরা নর্মালি একটা ইভেন্ট। আর ইনসিডেন্ট যে ঘটনাটা আসলে ঘটার কথা না, আনএক্সপেক্টেড একটা অ্যাক্টিভিটিস হয়ে গেছে সিস্টেমে বা হচ্ছে, তখন আমরা এটাকে ইনসিডেন্ট বলি। একটা কম্প্রোমাইজ হতে পারে, হুম, আপনার কনফিডেন্সিয়ালিটি কম্প্রোমাইজ হতে পারে, একটা সিস্টেমের ইন্টিগ্রিটি নষ্ট হতে পারে, একটা সিস্টেমের অ্যাভেলেবিলিটি নষ্ট হতে পারে, যেটা আমরা কিন্তু সাইবার সিকিউরিটিতে শিখেছি যে সিআইএ। সো সিআইএ যদি আপনার কোথাও ব্যাঘাত ঘটে, সেখানেই একটা আমরা ইনসিডেন্ট হিসেবে ধরতে পারি। হুম, আপনার কোন একটা রিসোর্স আপনার দেখা যাচ্ছে যে খুব হাইলি ইউটিলাইজ হচ্ছে, হুম, উইথাউট এনি রিজন, হয়তো চেক করে দেখা গেল যে না, আসলে আপনার হয়তো যে পরিমাণ লোড এই সিস্টেমে হওয়ার কথা তার চেয়ে খুব বেশি লোড হচ্ছে। হয়তো এটা আপনার পেরিমিটার রাউটারে প্রচন্ড ব্যান্ডউইথ ইউজেস হচ্ছে, কিন্তু অন্যান্য সিস্টেম গুলো আপনার আহ, ভেতরে ওই ইউটিলাইজেশনটা বোঝা যাচ্ছে না। এটার কারণে বাইরের থেকে কোনো ইউজার আপনার সিস্টেমটাকে বা রিসোর্সকে, যারা ভ্যালিড ইউজার তারা ইউজ করতে পারছে না, যেটা ডজ অ্যাটাক বা ডিডোজ অ্যাটাক হতে পারে। সো ডেনিয়াল অফ রিসোর্স হইতে পারে, ইনট্রুশন হইতে পারে, কোনো কিছুর মিস ইউজ হইতে পারে, ড্যামেজ হতে পারে, অ্যাক্সেস হতে পারে। সো এটা ইনসিডেন্ট আসলে আহ, আপনার এররের কারণে হতে পারে। কোন একটা প্রসিডিউরে যদি ভুল হয়, সেক্ষেত্রে আপনার কোন একটা আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটিস ঘটতে পারে সিস্টেমে। তো টাইপ অফ ইনসিডেন্ট গুলো কি? ফিশিং হতে পারে। আমরা হয়তো কোন এক সময় দেখব ফিশিং এর অনেকগুলো প্রকারভেদ আছে। আপনার প্রায় 7 ধরনের ফিশিং আছে। ইমেলের মাধ্যমে ফিশিং করা যায়, আপনার ইনস্ট্যান্ট মেসেঞ্জার লাইক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফিশিং করা যায়, আপনার ভিডিও কলের মাধ্যমে ফিশিং করা যায়, এসএমএস এর মাধ্যমে ফিশিং অ্যাটাক করা যায়। তো এটার মাধ্যমে কোন একটা অ্যাক্টিভিটিস ঘটতে পারে যেটা আসলে সিস্টেমটাকে ড্যামেজ করতে পারে বা আপনার সার্ভিসটাকে নষ্ট করতে পারে, অথবা কোনো ইউজারকে, ইন্ডিভিজুয়াল ইউজারকেও আপনার এফেক্টেড করতে পারে। ওয়ার্ম বা ভাইরাস হতে পারে, কোন একটা ভার্নাবিলিটিস এই একটা ইনসিডেন্ট ঘটাতে পারে। সাপোজ ধরেন আপনার কোন একটা সিস্টেমে যে সার্ভিসটা চলছে ওই সার্ভিসের ভার্নাবিলিটিস থাকতে পারে। সো এই ভার্নাবিলিটিস বের করার জন্য আমরা প্রতিনিয়ত একটা পিরিয়ডিক্যালি ভার্নাবিলিটিস টুলস ইউজ করতে পারি, লাইক নেইসাস, হুম, ওপেন ভাস, অথবা যে যেটা আহ, জানেন বা যেটা যার পছন্দ, ওই ধরনের টুলস আপনারা ইউজ করে ভার্নাবিলিটিস বের করে এটার একটা রিস্ক অ্যানালাইসিস করা যেতে পারে, যে আসলে আহ, আমার এই সিস্টেমগুলি রিস্ক, এখানে ভার্নাবিলিটিস গুলো হাই। সো ওই অনুযায়ী আপনার আহ, ওই সিস্টেমগুলোকে, এই প্রবলেমগুলো এসকেলেট করবেন সিস্টেম অ্যাডমিন, অথবা নেটওয়ার্ক অ্যাডমিন, অথবা অ্যাপ্লিকেশন অ্যাডমিন, হ্যাঁ, বা ডেভেলপার, অথবা ডাটাবেজ অ্যাডমিন। তখন তারা ওই ভার্নাবিলিটিস গুলোকে চেষ্টা করবে মিটিগেট করার জন্য।
আচ্ছা, ইনসাইডার থ্রেড হতে পারে। সো সবসময় যে থ্রেড বাইরের থেকে আসবে তা না, এক্সটার্নাল থ্রেডের চেয়ে ইন্টারনাল থ্রেড গুলো খুব রিস্কি হয়, আমরা আহ, সবাই কম বেশি জানি। সো ইনসাইডার থ্রেড গুলোকে আপনার ট্রিট করতে হবে রিস্ক হিসেবে। তো এটার কারণে ইনসিডেন্ট ঘটতে পারে, হ্যাকড অ্যাকাউন্ট হইতে পারে, কোন একটা অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। সো অনেক ওয়েতে হ্যাক হতে পারে, অলরেডি আপনারা বিভিন্ন অনেকগুলো ট্রেনিং এ দেখেছেন। অলরেডি ফিশিং এর কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে, তাই না? তো এখানে যে ভার্নাবিলিটিজ এর কারণে কোন একটা সিস্টেম বা অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তো ব্রুট ফোর্স হতে পারে, ডিডোজ অ্যাটাক অলরেডি আমরা আলোচনা করেছি। কি অ্যাকসেপ্টেবল ইউজ ভায়োলেশনস হতে পারে, হয়তো কোনো একজন ইউজার তার প্রপারলি সে ইউজ করলো না একটা সিস্টেমকে, তাই না? সে যেভাবে একটা রুলস অনুযায়ী একটা সিস্টেমকে তার ইউজ করার কথা, সে ওইটাকে ভায়োলেট করছে, তাই না? হয়তো অনেক অফিসে বিভিন্ন ধরনের ইন্টারনেট অ্যাক্সেসের উপরে আপনার বিভিন্ন ধরনের আহ আহ, ইয়ে আছে, আপনার রেস্ট্রিকশন আছে। সেই রেস্ট্রিকশন গুলোকে আসলে প্রপারলি কেয়ার করেন না। সে হয়তো বিভিন্ন ধরনের ভিন্ন সাইট গুলোতে যাচ্ছেন, যেটা হয়তো ওই অর্গানাইজেশনের জন্য ক্ষতিকর। সে প্রপারলি অ্যান্টিভাইরাস ইউজ করছেন না। হুম। সে আপনার পেন ড্রাইভ, যে কোনো পেন ড্রাইভ সে ইউজ করতেছেন কোম্পানিতে, তা সে হয়তো একটু খুব ওভার স্মার্ট, সে চিন্তা করতেছে অ্যান্টিভাইরাস ইউজ করবেন না। এবং আমরা পেয়েছি এরকম অনেক ইউজারকে, যাদের কথা হচ্ছে যে না, অ্যান্টিভাইরাস ইউজ করলে প্রবলেম হয় সিস্টেমে। এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি। শুনলে আপনাদের কাছে হয়তো একটু অবাক লাগবে। আচ্ছা, প্রপার্টি লস এবং থেফট হতে পারে। সো ডেটা যদি আপনার প্রপার্টি, ডেটাও কিন্তু ওয়ান কাইন্ড খুবই ভ্যালুয়েবল প্রপার্টি, সেটা লস হতে পারে, থেফট হতে পারে। এছাড়া ফিজিক্যাল কোনো ডেটা রিসোর্সও বা প্রপার্টি লস হতে পারে, যেটা আপনার ফিজিক্যাল, যেমন ডেটা সেন্টারের ভেতরে কেউ হয়তো অ্যাক্সেস করে একটা হার্ড ড্রাইভ সে খুলে নিয়ে গেল, যার কারণে কিছুক্ষণ পর দেখা যাবে যে ওই সিস্টেম আপনার প্রপারলি কাজ করছে না। আচ্ছা, মিসকনফিগারেশন, ইনসিডেন্ট আপনার মিসকনফিগারেশনের কারণেও হয়। আমরা গতকাল একটা ক্লাস করছিলাম বিটিবির আপনার পেনিট্রেশন টেস্টিং এর আরেকটা ক্লাস। ওইখানেও আলমগীর ভাই আমরা কথা বলছিলাম যে বেস্ট প্র্যাকটিস ইউজ করার জন্য সিআইএস বেঞ্চমার্ক ইউজ করতে হয়। হ্যাঁ, আপনি হয়তো একটা নতুন ওয়েব সার্ভিস তৈরি করলেন অ্যাপাচি দিয়ে। তো এখন অ্যাপাচিটাকে আমরা এই যে প্রপারলি যে হার্ডেনিং করব, অ্যাপাচিটাকে হার্ডেনিং করা যায়। অ্যাপাচিটা চলতেছে আপনার একটা অপারেটিং সিস্টেমের উপর, লাইক এটা লিনাক্স হতে পারে, তাই না? ধরেন রেড হ্যাটই হলো, বা স্যান্টোয়েস হলো, অথবা উবুন্টু হলো। এই যে প্রতিটা ওএস কে কিভাবে হার্ডেনিং করতে হবে, এটার আসলে বেস্ট প্র্যাকটিসটা আমরা পাবো সিআইএস বেঞ্চমার্কে। আর যদি উইন্ডোজ হয়, উইন্ডোজেরটাও পাওয়া যাবে সিআইএস বেঞ্চমার্কে, এবং মাইক্রোসফটের নিজস্ব বেঞ্চমার্কও আছে। সো বেঞ্চমার্ক গুলো যদি আমরা ইউজ করি, তাহলে এই মিসকনফিগারেশন গুলো হওয়ার চান্সেস খুব কম। ওইখানে আপনার বেস্ট প্র্যাকটিস বলা আছে যে একটা ওয়েব সার্ভারকে কিভাবে আপনি হার্ডেনিং করবেন, প্রপার কনফিগারেশন করবেন। হুম। এবং সিআইএস বেঞ্চমার্ক দিয়ে আপনার কনফিগারেশন করার পরে ওটা দিয়ে আবার একটা, ওটার কিন্তু আবার নিজস্ব স্ক্যানার আছে, যে স্ক্যানারটা বের করে দিবে। সাপোজ কথার কথা ধরেন প্রায় 200-র কাছাকাছি বিভিন্ন ধরনের বেঞ্চমার্ক আছে একটা অপারেটিং সিস্টেমে, ধরেন 200 বা 250 বেঞ্চমার্ক আছে। এখন এটা করা হয়েছে প্রপারলি, আপনি কনফিগারেশন গুলো বেঞ্চমার্ক ধরে করেছেন। এবার এটা ঠিক আছে কিনা এটা আমরা কিভাবে দেখব? একজন সিস্টেম অ্যাডমিন কে দায়িত্ব দেওয়া হয়েছে। তো অ্যাজ এ সিকিউরিটি প্রফেশনাল হিসেবে আসলে আমরা দেখব সিস ক্যাটের আবার একটা স্ক্যানার আছে, যে স্ক্যানারটা দিয়ে স্ক্যান করলে বলে দিবে যে কোন কোন বেঞ্চমার্ক গুলো মিস হয়েছে, করা হয়নি। সো আপনি স্ক্যান করে আসলে বের করে তাকে আবার দিতে পারবেন যে হ্যাঁ, এটা প্রপারলি হয়নি। অথবা যদি আপনি রেসপন্সিবল হন, আপনি এটা বুঝতে পারবেন যে হ্যাঁ, এই কাজগুলো প্রপারলি হয়নি। আচ্ছা, সো কনফিগারেশন খুব ইম্পর্টেন্ট। আমি তো শুধু সার্ভারের কথা বললাম, নেটওয়ার্কের অনেক ধরনের ডিভাইস আমরা কনফিগার করি, বিভিন্ন ধরনের রাউটার, ফায়ারওয়াল।
প্রত্যেকটা ভালো ব্র্যান্ডের রাউটার ফায়ারওয়াল গুলোকে আপনার সিস্ক্যাড বা বিভিন্ন বেঞ্চমার্ক দিয়ে কনফিগারেশন যদি আমরা করতে পারি, মানে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী কনফিগারেশন গুলো যদি হয়, জাস্ট ওই স্ট্যান্ডার্ডটা আসলে কেমন, লাইক আপনার ছোট্ট করে যদি বলি, টেলনেট ডিসেবল করে দিতে হবে। হ্যাঁ, ছোট্ট কিন্তু মানে বিষয়টা দেখেন, ওইখানে এরকম বলা থাকে যে টেলনেট ডিসেবল করতে হবে, ওখানে এসএসএইচ ইউজ করতে হবে। এবার আপনি এসএসএইচ এর কোন ভার্সনটা করবেন? এসএসএইচ দুটো ভার্সন আছে, 1 এবং 2। 2 করতে হবে। হুম। সো অলরেডি আমি কিন্তু দুটো বলে ফেললাম। হুম। এইরকম আপনার অনেকগুলো আসবে। আপনার প্যাচিং করতে হবে প্রপারলি, ওএসটাকে আপডেট আহ, করতে হবে। ভাইয়া, আসসালামু আলাইকুম, সরি টু ইন্টারাপ্ট করার জন্য। ভাইয়া, শিওর। আপনার কাছে কি এনআইএসটি এর গাইডলাইনটা আছে? এরকম দুই তিনটার গাইডলাইন কি আছে? তাহলে আমরা একটু বুঝতে পারি যে ধরেন যে আপনার কোন কেউ যদি আমাদেরকে বলে যে না আমরা এই গাইডলাইন ইয়ে করতে পারি, মানে ইয়ে করতে চাই, বা এই স্ট্যান্ডার্ডটাকে আমরা ফলো করতে চাই, এরকম কোনো গাইডলাইন কি আপনার কাছে আছে ভাইয়া? এবং যদি থাকে, পেতে পারি কি আমরা? অবশ্যই গাইডলাইন তো বিভিন্ন ধরনের গাইডলাইন আছে। হ্যাঁ, এনআইএসটি গাইডলাইনও আছে। তো আমরা এটা গ্রুপে শেয়ার করে রাখবো। হুম। আর পাবেন রুবায়েত ভাই, সমস্যা নেই। সিআইএস বেঞ্চমার্ক এগুলো কিন্তু ওপেন, ফ্রি ওপেন, এবং এনআইএসটিও ওপেন। ওপেন। হ্যাঁ, এনআইএসটি ওপেন। সো আমরা এগুলো শেয়ার করে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, শেষ আরেকটা অপশন হচ্ছে যেটা হয়, ইনসিডেন্ট করতে পারে, সেটা হচ্ছে অ্যাবিউজ করা। পুরো একটা রিসোর্সকে আপনার আহ, এটা দিয়ে কোনো একটা অপব্যবহার করা। লাইক আপনার ইন্টারনেট, অফিসে যে ইন্টারনেট ব্যবহার করা হয়, একজন এমপ্লয়ি হয়তো ওইটার একটা অপব্যবহার করলেন। হুম। কোন একটা জায়গায় মেইল সে সেন্ড করলেন। হুম। বা এই আপনার অফিসের ইন্টারনেটে বসে সে হয়তো একটা আহ, সে একটা আপনার আহ, করলেন, কিছু টেস্টিং করলেন, এমন সব টেস্টিং করলেন যেটা আসলে অ্যাজ এ অর্গানাইজেশন ঝামেলায় পড়বেন। লাইক কোন একটা সার্ভারে অ্যাটাক করলেন সে রিমোটলি। সো এটার জন্য আসলে ওই অর্গানাইজেশন হয়তো ঝামেলায় পড়বেন, তাই না? আচ্ছা, আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন যদি কোনো থাকে। আচ্ছা, আচ্ছা, কোনো প্রশ্ন ইনসিডেন্ট। থাকলে পরে আপনারা চ্যাট বক্সে লিখবেন। তারপরে আমরা ওটাকে ইয়ে করবো আর কি। আপনি কন্টিনিউ করেন ভাইয়া, হ্যাঁ। ওকে, ইনসিডেন্ট রেসপন্সের লাইফ সাইকেল আছে। আহ, আমাদের স্টাডি অনুযায়ী দেখতে পেলাম যে এখানে 6টা স্টেজ আছে। সো আমাদের অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, একটা ইনসিডেন্ট ঘটলো, এটার কি করবো, ইনভেস্টিগেশনটা কি হবে, হু, হোয়াট, ওয়ার, ওয়াই, হোয়াই, হাউ। সো এই যে ডাব্লিউএইচ যে কোশ্চেন গুলো, এগুলো আমরা করে হয়তো বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন প্রাইমারিলি বের করতে চাই। কিন্তু অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রি এর কিছু গাইডলাইন আছে, ওই গাইডলাইন অনুযায়ী আমাদের প্রপার প্রিপারেশন থাকতে হবে। ইনসিডেন্ট রেসপন্স করার জন্য আমাদের আসলে ফার্স্ট স্টেজ হলো একটা প্রিপারেশন থাকতে হবে, যে ইনসিডেন্ট হলে আমরা কি করব, এটার একটা পলিসি থাকতে হবে, প্রসিডিউর থাকতে হবে। হুম। স্ট্যান্ডার্ড থাকতে হবে। ওই যে অলরেডি এক ভাই বললেন এনআইএসটির কোনো গাইডলাইন আছে কিনা, খুবই সুন্দর প্রশ্ন। এবং উনি কিন্তু আহ, যেমন একটা স্ট্যান্ডার্ড জানতে চেয়েছেন যে কোন স্ট্যান্ডার্ড থেকে আমি এটা করব, তাই না? তো এই প্রিপারেশন গুলোর প্রথমেই হচ্ছে আপনাকে পলিসি নির্ধারণ করতে হবে, যে ইনসিডেন্ট হলে আমরা ফিউচারে কি করব। তার জন্য একটা টিম রেডি করতে হবে, ইনসিডেন্ট রেসপন্স টিম। হ্যাঁ, ইনসিডেন্ট হলে আসলে এমন সময় হতে পারে যে সময়টায় আসলে অনেককে হয়তো আপনি খুঁজে পাবেন না। এটা মাঝরাত্রে হতে পারে, তাই না? উইকেন্ডে হতে পারে, অফিস টাইমের মধ্যে হতে পারে। তো এই যে একটা টিম থাকলে তারা কিন্তু ওই টিমটা রেসপন্স করবেন, তারা কিন্তু এটার জন্য রেসপন্সিবল হবেন। আর যদি কোনো পলিসি না থাকে যে আমি কি করব, একটা ইনসিডেন্ট হলো আমি কি করব, কোথায় যাব, কার কাছে বলবো, কাকে কাকে ডাকবো, কিন্তু একটা টিম থাকলে টিম ওয়ার্ক হয়ে যাবে এবং প্রত্যেকের রেসপন্সিবিলিটি থাকবে, তাই না? ওকে, দেন ইনসিডেন্টটা ঘটার পরে পলিসি প্রসিডিউর এই স্ট্যান্ডার্ড অনুযায়ী এটাকে ডিটেকশন হবে। হুম।
একটা ডিটেকশন হবে। ডিটেকশন হতে পারে বিভিন্ন ভাবে। এক, আপনার ইউজার আপনাকে ইনফর্ম করতে পারে, আপনার কাস্টমার আপনাকে ইনফর্ম করতে পারে, অথবা যারা মনিটরিং করছেন একটা ক্রিটিক্যাল সিস্টেমে, তারাও এটাকে আসলে নেক্সট লেভেলে স্কেলেট করতে পারেন যে হ্যাঁ, সামথিং হ্যাপেন্ড। দেন ওই ইনসিডেন্টকে ডিটেক্ট যদি জানা যায়, তাহলে ওই ইনসিডেন্টটাকে যখন টিম এঙ্গেজ হলো, দেন ওইটা আসলে প্রাইমারি একটা ইনভেস্টিগেশন বা প্রাইমারি টেস্টিং এ বোঝা যাবে যে আসলে কোথায় কি হচ্ছে। হ্যাঁ, হয়তো পুরো জিনিসটা প্রথম বোঝা যাবে না, কিন্তু কোন এরিয়াতে হচ্ছে, কোথায় হচ্ছে, ওই এরিয়া টুককে আসলে কন্টেনমেন্ট করে ফেলতে হবে। হুম, অর্থাৎ এই প্রবলেমটা যেন আর বেশি না বাড়ে। ধরেন একটা কথার কথা, একটা হয়তো হ্যাকিং হচ্ছে, হ্যাঁ, বা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, হ্যাঁ, একটা স্ক্যান চলেছে, হ্যাঁ, কিছু হয়তো সিঙ্ক চলতেছে, বেশ কয়েকটা স্টেজে চলে আসছে। তো ওই সময় যদি কোনোভাবে আপনার ওই প্রসেসটাকে আটকে দেওয়া যায়, লাইক আপনি ফায়ারওয়াল থেকে আইপিটাকে ডিসেবল করে দিলেন, হ্যাঁ, যদি আপনার ফায়ারওয়াল এটাকে প্রপারলি ডিটেক্ট ওই মুহূর্তে যদি করতে না পারে। তো ডিটেকশন অনেকভাবেই কিন্তু করা যায়। এই যে এসআইএম দিয়ে করা যায় ডিটেকশন। আরেকটা বললাম যে পিপল যারা আছেন, তো এখানে পিপল, প্রসেস, টেকনোলজি, এগুলোর কম্বিনেশন তো আমাদের কাজগুলো হয় আইটি সিস্টেমে বা সিকিউরিটিতে। তো এটাকে কন্টেনমেন্ট করে ফেলতে হবে, অর্থাৎ এটাকে আলাদা করে ফেলতে হবে। অথবা কোন একটা সিস্টেম ইনফেক্টেড হয়ে গেছে, তাহলে কি করতে হবে? আমাদের ওই সিস্টেমটাকে ডিটাচ করে ফেলতে হবে। হ্যাঁ, ডিটাচ করতে হবে, মানে এইটাকে আর স্প্রেড করতে দেওয়া যাবে না, তাই না? আপনি যদি ওই সিস্টেমটাকে স্প্রেড করার সুযোগ না দেন, তাহলে আপনার অন্যান্য নেটওয়ার্কের সিস্টেম, নেটওয়ার্ক বা সিস্টেম গুলো ঠিক থাকবে। হ্যাঁ, এটাকে ছড়াতে দিবে না। অথবা কোন একটা সিস্টেম হয়তো আপনার আহ, ধরেন আরেকটা র্যানসামওয়্যার, হ্যাঁ, যেটা খুব আরো ভয়ঙ্কর অ্যাটাক হয়, র্যানসামওয়্যারে ইনফেক্টেড হচ্ছে। তো ওই সময় আপনাকে অবশ্যই ওই সার্ভারটাকে নেটওয়ার্ক থেকে ডিটাচ করতে হবে। আদারওয়াইজ এটার ইউজেস যারা করবেন তারা সহ ইনফেক্টেড হবেন, পুরো নেটওয়ার্ক ইউজার। ইরাডিকশন করতে হবে। হুম, সো প্রবলেমটাকে এবার আপনার প্রপারলি খুঁজে বের করতে হবে যে প্রবলেমটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এবং কোত্থেকে হয়েছে। পুরো ইনভেস্টিগেশনটা করে দেন এটাকে রিকভার করতে হবে। তো রিকভার গুলো তো অনেকভাবেই করা যায়, তাই না? অলরেডি যেমন আপনার অ্যান্টিভাইরাস যদি প্রপারলি আপডেট না থাকে, আপডেট করা, স্ক্যান করা। হুম, অথবা কোন একটা ডেটা যদি নষ্ট হয়ে যায়, আহ, কথার কথা যদি র্যানসমওয়্যার ক্ষেত্রে যেটা হয়, আমরা ব্যাকআপ থেকে আবার ডাটাটাকে রিকভার করার চেষ্টা করি, প্রপারলি স্ক্যান করার চেষ্টা করি। হ্যালো, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভাইয়া অলরেডি। ঠিক ঠিক আছে, সমস্যা নেই। প্রবলেম হলে আমি বলবো, আপনি আচ্ছা, আচ্ছা, কন্টিনিউ করেন। ওকে, ওকে। সো সিস্টেমটাকে আপনি রিকভার করলেন, অথবা নেটওয়ার্কটাকে প্রপারলি আপনার হার্ডেন করলেন। হ্যাঁ, হার্ডেনিং করে বা এটাকে রিকনফিগার করে যদি রিকভার করলেন, করার পরে ফলো আপ। এবার প্রবলেমটা সলভ হলো, সবই ঠিক হলো, দেন এটাকে ফলো আপ করতে হবে, মনিটরিং এ রাখতে হবে। আফটার এটাকে কি বলে, একটা অবজারভেশনে রাখতে হবে এই প্রবলেমটার পরে, যে কি অবস্থায় আছে এখন, মনিটরিং এ রাখতে হবে। এবং এখান থেকে একটা লিসন লার্ন করতে হবে যে হ্যাঁ, এই ধরনের প্রবলেম ফিউচারে যেন না হয়। এটার জন্য একটা প্রিপারেশন থাকা, যে আমরা এই ধরনের প্রবলেম সিস্টেমে হতে দেব না। এটার জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন হয় ওটা নেওয়া, এবং ফিউচারে যদি কোনো কারণে এই ধরনের আবার প্রবলেম হয়, এখান থেকে একটা লিসন লার্ন করা। সো এটা একটা নলেজ বেসড একটা সিস্টেম হয়ে যাবে তখন। সেগুলোকে রেকর্ড করতে হয়। তো ইনসিডেন্ট ঘটলে ওইটাকে আবার রেকর্ডে রাখতে হয়। আমি চেষ্টা করব একটা ওরকম একটা ফর্ম দেখানোর জন্য, যে আমরা এটাকে রেকর্ড কিভাবে রাখবো, কি কি জিনিস আমরা আহ, চেষ্টা করব ওই ডাটাগুলোকে ইয়ে করার জন্য। তো বলছিলাম যে পলিসি,
আমাদের আসলে প্রথমে একটা পলিসি থাকতে হবে, একটা ফর্মাল পলিসি, যেখানে আসলে বিভিন্ন রুলস এবং রিকোয়ারমেন্ট গুলো থাকবে, এবং ওই পলিসিটার অবজেক্টিভ কি। হুম, একটা ইনসিডেন্ট হলে সেটা যে আমরা মিটিগেট করব, কি কি স্টেপ নিব, এটাকে প্রপারলি একটা এই অবজেক্টিভটাকে তুলে ধরতে হবে, স্কোপ। হ্যাঁ, এই পলিসিটা কার জন্য, হ্যাঁ, কখন অ্যাপ্লাই করব, ইভেন্ট দ্যাট আর কনসিডার, কোন কোন ইভেন্টে এটাকে আমরা কনসিডার করব, এবং কোন কোন জায়গায় আমরা এটাকে কনসিডার করব না। এ- আপনার পলিসির মধ্যে এই জিনিসগুলো থাকবে। অ্যাকসেপ্টেবল রিস্ক লেভেল, আমরা কতটুকু আমরা অ্যাকসেপ্ট করব। হ্যাঁ, কোনো একটা দুর্ঘটনা ঘটলো বা ইনসিডেন্ট ঘটলো, ওই ইনসিডেন্ট ইনসিডেন্ট সব ইনসিডেন্ট কিন্তু আমরা যেগুলো খুব রিস্কি, ওগুলোকে তো অন্যভাবে ট্রিট করতে হবে। হ্যাঁ, আবার ছোট ছোট কিছু ঘটনা ঘটতে পারে, এগুলো আসলে ডিফাইন করা কতটুকু পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করব। রোল, রেসপন্সিবিলিটিস এবং অথরিটি অফ দ্য ইনসিডেন্ট রেসপন্স এফোর্ট, যেটা অলরেডি বললাম, যে টিম ডিফাইন করতে হবে, টিমে কার কি রোল, কার কি রেসপন্সিবিলিটি, এবং এখানে অথরিটি কারা। সো ওই টিমে আপনার অথরিটিও থাকতে হবে, এবং কার কি এফোর্ট, এগুলোকে ডিফাইন করতে হবে। lays out what is important to be to the organization or project by identifying key asset and the need to protect or manage those assets. সো অর্গানাইজেশন কোন কোন জিনিসগুলো আপনার ইম্পর্টেন্ট, এগুলোকে ডিফাইন করতে হবে, আইডেন্টিফাই করতে হবে অ্যাসেট গুলোকে প্রপারলি, এবং এগুলো প্রোটেক্ট করার জন্য যেই কাজগুলো করার দরকার, এগুলো আসলে প্রপার পলিসিতে থাকতে হবে। ইউ মে হ্যাভ a project policy, organization বা departmental policies, institutional policy and government regulated policy। দেখেন, শুধু ইনসিডেন্ট রেসপন্সের ক্ষেত্রে আমরা একটা পলিসি করলাম, এছাড়া তো অন্যান্য পলিসি লাগবে। আইটি সিকিউরিটি পলিসি থাকতে হবে, বা একটা প্রজেক্ট ছোট হোক বড় হোক, প্রতিটা প্রজেক্ট কিন্তু একটা সম্মিলিত একটা কাজ। সো এটার পলিসি থাকতে হবে। অন্যান্য ডিপার্টমেন্টেরও এই পলিসিগুলোর সাথে অ্যালাইন থাকতে হবে। ইভেন পাশাপাশি গভর্নমেন্ট রেগুলেটেড পলিসি, এই যে একটা ইনসিডেন্ট হলে এটার জন্য কিন্তু আপনার হয়তো ন্যাশনাল বা ইন্টারন্যাশনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্গানাইজেশন শুধু ক্ষতিগ্রস্ত হবে না, ন্যাশনাল লেভেলে প্রবলেম হতে পারে। আমাদের আপনার ক্রিটিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে, তাই না, অনেকগুলো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে বাংলাদেশে। আই থিঙ্ক মোর দ্যান 34, 35। আলমগীর ভাই যদি সংখ্যাটা জেনে থাকেন বলতে পারেন, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নাই। সম্ভবত 35 বা এর কাছাকাছি ইনফ্রাস্ট্রাকচার আছে, মানে লাইক আপনার ডেস্কো। আইএসও 30। না 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 না, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, মানে ও আমি আচ্ছা আচ্ছা, আমাদের দেশের যে বুঝতে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে, ও মানে ক্রিটিক্যাল টোটাল থার্টি ইনফ্রাস্ট্রাকচার গুলো, সিক্স হ্যাঁ, এরকমই মনে হয় একটা অ্যামাউন্ট, হুম এটা কোয়ান্টিটিটা। আহ, আমি জাস্ট বোঝার জন্য একটু বলি যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে জি বলতে জি কিন্তু আমরা এগুলোকে বুঝি, লাইক আপনার আহ, যারা এই যে ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে, যেমন ডেস্কো, হ্যাঁ, ডেস্কো, নেস্কো, তারপর আপনার আহ, আমাদের ওয়াসা। হুম, এখন যেমন অ্যাড হবে পারমাণবিক যে আহ, বিদ্যুতের জন্য যে প্ল্যাটফর্মটা রেডি হচ্ছে, এটা এটা পাসপোর্ট ওই অফিস এরকম আছে, হচ্ছে 36 প্রায়। মানে আমি আমাকে 35 বলছিলাম বলা আর কি। হয়েছিল তো ওই একটা হয়তো বেড়ে গেছে। আমাকে একটা অর্গানাইজেশন থেকে বলছিল যে ভাই 36 আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার মানে মেনলি আছে, এদের নিয়ে কাজ করতে হবে আর কি। এটা একটা এই জন্য মনে আছে যে 36 ওদের ইনসিডেন্ট রেসপন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ আচ্ছা ভাবে দেখে থাকে আর কি। ওকে ভাই, কন্টিনিউ করো। আচ্ছা, ওইটাই মানে এই আমি কয়েকটা জাস্ট নাম বললাম আমাদের বোঝার জন্য আর কি, হ্যাঁ, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গুলো। ইভেন এই যে বাংলাদেশ ব্যাংকের যে প্রতিদিন যে ব্যাংকগুলোর সাথে বিএসিএইচ আছে, অথবা এনপিএসবি আছে, তাই না, কোনো কারণে যদি বাংলাদেশ ব্যাংকের এই প্রসেসটা বন্ধ থাকে, তাহলে কত কোটি টাকার আপনার লস হবে, একটু চিন্তা করে দেখুন। হ্যাঁ, ইভেন আমরা আইটিসিএল এ থাকতে, আমি যখন ছিলাম,
ধরেন কম বেশি তো কিছু না কিছু ঘটে। হ্যাঁ, তো আমাদের এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল এক সময়, যার কারণে আপনার একদিন প্রায় 24 আওয়ার এরকম সিস্টেম বন্ধ ছিল। তো এগুলোর কারণে আসলে এই যে ন্যাশনাল লেভেলে বা অথবা ইন্টারন্যাশনাল লেভেলে একটা লস হয়। সো এটার জন্য রেগুলেটরি বডির সাথেও কিন্তু একটা আপনার প্রমিস থাকে সার্ভিস আপ টাইম রাখার। সো ওইখানেও কিন্তু রেগুলেটরি পলিসি আছে। সো এগুলোকে অ্যালাইন করতে হয়। আমরা যখন একটা পলিসি তৈরি করি, তখন এই অ্যালাইনমেন্টটা রাখতে হয় যে আমাদের কত ঘন্টা আমরা সার্ভিসটাকে আপ রাখবো, এরপর হলে কি হবে। হ্যাঁ, এবং এই যে একটা ইনসিডেন্ট ঘটলো, দেখেন ইনসিডেন্ট ঘটলে এই ইনসিডেন্টটাকে কিন্তু আহ আমরা আমাদের দেশে হয়তো একটু ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করি অনেক কারণে। আহ কারণগুলো হয়তো আপনারা একটু বুঝে নেবেন। কিন্তু ইন্টারন্যাশনালি দেখবেন বাইরে এই জিনিসগুলোকে তারা একটা ইয়ে থাকে, আপনার মিডিয়া উইং থাকে, তারা এগুলোকে সুন্দর করে প্রচার করে, তার কাস্টমারকে জানায়, তার রেগুলেটরিকে জানায়। হুম, তাদের একটা টিম থাকে যে আসলে এই কমিউনিকেশন গুলো করে। সে কিন্তু শুধুমাত্র কমিউনিকেশনের জন্য, ওই যে আমি বলছিলাম না যে একটা টিম থাকবে, যে টিম গুলো আসলে এক একজনের এক একটা রেসপন্সিবিলিটি থাকবে, সে ওই কাজটা করবে। সো এখানে একজন থাকবে, উনি আসলে এই কমিউনিকেশনটার জন্য কাজ করবেন। কারণ ওই মুহূর্তে সিস্টেম অ্যাডমিন, নেটওয়ার্ক অ্যাডমিন, তারা হয়তো এই ওই সময় সিস্টেম নিয়ে তারা কাজ করতেছেন, তার ওই প্রবলেমটা কত তাড়াতাড়ি রিজলভ করা যায় ওটা চেষ্টা করবেন। সে কিন্তু এসে এসে বলবে না যে আমার সিস্টেমের এই সমস্যা, এটা হয়েছে ওইটা হয়েছে, হ্যাঁ আমাদের এতক্ষণ সময় লাগবে। সে আসলে পাবলিককে ফেস করবে না, ফেসটা করবে আরেকটা ব্যক্তি। হ্যাঁ, এবং এটা খুব প্রফেশনালি হ্যান্ডেল করবেন। So, হয়তো আমরা এরকম পাবো সামনে, এটা হচ্ছে। যেমন আজকে সুন্দর দেখলাম যে আমাদের ই পাসপোর্টের একটা ব্যানার লাগানো আছে। হ্যাঁ, যে আপনার দুপুর 12টা পর্যন্ত, ওখানে দেওয়া ছিল 12 PM ছিল। এই 12 PM পর্যন্ত হয়তো এখনো গেলে অনেকে পাবেন ই পাসপোর্টের পেজটা তাদের আপগ্রেডেশনের কারণে অথবা সিস্টেম মেনটেনেন্সের কারণে ডাউন করা আছে। তারা সার্ভিসটা ডাউন রেখেছে ওই পেজের। সো তারা একটা নোটিফাই করেছে, এই যে এগুলো সুন্দর, তাই না? ইউজার এটাকে কমফোর্ট ফিল করেন। মাঝে মাঝে এসসিবি থেকে মেসেজ আসে আগামী 2 দিন পরে একটা মেনটেনেন্স হবে। তো যাই হোক, ওগুলো ইনসিডেন্ট না, ওগুলো তো প্রিডিফাইন্ড। সো এই যে এটা একটা ইভেন্ট, এটা যেটা প্রিডিফাইন্ড, এটা একটা পজিটিভ ইভেন্ট। কিন্তু আনএক্সপেক্টেড হয়ে গেলে ওইটাকে আমরা নর্মালি ইনসিডেন্ট বলি। আচ্ছা, ডিটারমাইন হোয়াট দ্য প্রবলেম ইজ অ্যান্ড টু অ্যাসেস ইটস ম্যাগনিটিউড। সো এই যে এই জিনিসগুলো বের করতে হবে। হ্যাঁ, প্রবলেমটা কি ছিল এবং প্রবলেমের ম্যাগনিটিউডটা, মানে ক্ষতি ক্ষতিটা যে হয়েছে, অ্যাসেটের ক্ষতি হয়েছে, এটার আসলে কতটুকু। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা কতটুকু হয়েছে। মেজর সোর্স অফ ইনফরমেশন, লগ ফাইল গুলো আমরা চেক করব। হ্যাঁ, এটা আমি ইয়ে করতেছি যে এখনো কিন্তু পলিসির মধ্যেই আছি। হ্যাঁ, আচ্ছা, এখন ঠিক জায়গায় আছেন, প্রশ্ন আগে করে ফেলছে আর কি। ওকে, আচ্ছা, কন্টিনিউ করেন, এটা ঠিক আছে। সরি, এটা হচ্ছে ইনসিডেন্ট ডিটেকশন। হ্যাঁ, ডিটেকশন গুলো এটা আর কি, ডিটারমাইন্ড করা যে প্রবলেমটা কি এবং আমাদের ইয়ে কি ম্যাগনিটিউড কতটুকু ওই অ্যাসেটের। মেজর সোর্স অফ ইনফরমেশন, লগ ফাইল থেকেও আমরা এটা বের করতে পারি, ফায়ারওয়াল থেকেও পারি। যদি ব্যক্তিগত কারো মানে ইন্ডিভিজুয়াল পিসি হয়, ওয়ার্ক স্টেশন হয় বা ল্যাপটপ হয়, তাহলে পার্সোনাল ফায়ারওয়াল চেক করা যেতে পারে। অথবা এখন অফিস গুলোতে তো আমরা শুধু পার্সোনাল না, অ্যাকচুয়ালি সেন্ট্রাল ফায়ারওয়াল ইউজ করি। তো ওইখান থেকে দেখা যায়। নেটওয়ার্ক ফায়ারওয়ালের লগ দেখা যেতে পারে। ইনটিউশন ডিটেকশন সিস্টেম, আইপিএস আইডিএস এর লগ দেখা যেতে পারে। অ্যানালাইজ অল অ্যাবনর্মালিটিস, হ্যাঁ এগুলোকে অ্যানালাইজ করা, আপনার নেটওয়ার্ক ট্রাফিক ফ্লো অ্যানালাইজ করা। হ্যাঁ, এবং মনিটরিং করা সিস্টেমগুলোকে। সো অলরেডি ডিটেকশনটা আমি অলরেডি বেশ কয়েকটা ইয়েতে এর আগেও বলেছি কিভাবে করা যেতে পারে। আচ্ছা, কন্টেনমেন্ট, ইম্পর্টেন্ট ডিসকাশন নিড টু বি মেড ডিউরিং দিস স্টেজ। অলরেডি বলেছি যে সিস্টেমটাকে শাটডাউন করা
করার দরকার হতে পারে। হ্যাঁ, ডিসকানেক্টিং ফ্রম এ নেটওয়ার্ক, মনিটরিং। হ্যাঁ, এখন একটা বিষয়, আমরা যদি সিস্টেমটাকে শাটডাউন করে ফেলি তাহলে এটার সার্ভিস কিভাবে চলবে, তাই না? আচ্ছা, এখন বিভিন্ন অর্গানাইজেশনের ধরন অনুযায়ী কিন্তু অর্গানাইজেশনে আপনার মাল্টিপল সিস্টেম রেডি করা থাকে। আপনারা হয়তো জানেন অ্যাক্টিভ, প্যাসিভ, অ্যাক্টিভ, স্ট্যান্ড বাই, হ্যাঁ, ব্যাকআপ সিস্টেম। সো হয়তো প্রাইমারি সিস্টেমে কোনো একটা প্রবলেম হচ্ছে, ওই সিস্টেমটাকে আপনি শাটডাউন করে হয়তো সেকেন্ডারি সিস্টেমটাকে অন করতে পারেন। এবং এটা এমন ভাবে করা যায়, এখন আসলে অনেকগুলো সিস্টেম আসছে, বিভিন্ন লোড ব্যালেন্সার ইউজেস হচ্ছে। সো ইউজারের আপনার এক্সপিরিয়েন্সটা আরো বেটার হবে। তো এটার জন্য হয়তো নেটওয়ার্ক আপনার ওই অফিসে অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে অর্গানাইজেশনে। বাট আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলছি, এই যে শাটডাউন করা, সিস্টেমটাকে ডিটাচ রাখা, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসের জন্য। কারণ আপনি প্রবলেমটাকে এর চেয়ে আর বেশি বাড়তে দেবেন না। Some users may have to be advised of status of attacked system. Avoid using email during network intrusion. So আপনার অনেকে বলতে হতে পারে যে এই মুহূর্তে আপনারা এই সার্ভিসগুলো ইউজ করবেন না। এটা ইমেলও হতে পারে। কন্টিনিউ টু লগ অল অ্যাক্টিভিটিস, লগগুলো আপনার অ্যাক্টিভ রাখা। আমরা অনেক সময় সিস্টেম কনফিগারেশন করি, লগ এনেবল করি না, অডিট এনেবল করি না। সো এগুলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু অনেক প্রবলেমের আমরা রুট কজ জানতে পারবো না। ইনসিডেন্ট হলে ওখানে কিন্তু রুট কজ অ্যানালাইসিস করতে হয়, যে কি কারণ, মূল কারণটা কি ছিল, ওটাকে বের করতে হয়। সো ওই বের করার জন্য আমাদেরকে আসলে ওই যে বেস্ট প্র্যাকটিস অনুযায়ী সিস্টেমটাকে রেডি করার প্রয়োজন হয়। যেটা আমি অলরেডি বলেছি যে সিস্টেমকে হার্ডেনিং করতে হয়, বা সিএস বেঞ্চমার্ক দিয়ে যদি আপনি একটা সিস্টেমকে রেডি করতে যান, তখনই বের হয়ে আসবে যে তখন আপনি লকটা মিস করবেন না। সো ইনসিডেন্ট কন্টেনমেন্টের বিষয়গুলো মোটামুটি আমি একটু আগে বলেছি। আমি নেক্সট ইয়েতে যাচ্ছি, ইনসিডেন্ট ইরেডিকশন। To eliminate cause of incident, be sure to save any copies of malicious program before deleting them. So খুবই ইম্পর্টেন্ট কথা, save any copies of malicious program before deleting them. So ব্যাকআপ আমাদের থাকা প্রয়োজন, এই জন্য প্রতিটা সিস্টেমে প্রপার ব্যাকআপ রাখা উচিত। যদি কোনো একটা ম্যালিশিয়াস আপনার ইনফেকশন হয়, আপনি ওই ব্যাকআপ থেকে ডাটাকে রিট্রিভ করতে পারবেন। মে রিকোয়ার্ড দ্য ইউজ অফ ইরাডিকশন সফটওয়্যার, প্রয়োজন হতে পারে ডাটা রিকভার করার জন্য। ক্লিন অ্যান্ড ফরম্যাট ডিস্ক ইফ অ্যাপ্রোপ্রিয়েট, এনশিওর দ্যাট ব্যাকআপ আর ক্লিন। এই যে ব্যাকআপটাও কিন্তু ক্লিন থাকতে হবে, তো এগুলো এনশিওর করা। এই জন্য কিন্তু ব্যাকআপ আপনার বলা হয় যে অফলাইনেও একটা ব্যাকআপ রাখার জন্য। এবং ব্যাকআপটা একটু ব্যাকআপ নিয়েও আমরা কথা বলতে গেলে আসলে 2-3 ঘন্টা কথা বলা যেতে পারে। হ্যাঁ, শুধুমাত্র একটা সোর্সে ব্যাকআপ রাখলে হবে না, ব্যাকআপ গুলো আসলে পার ডে অনুযায়ী ব্যাকআপ রাখা যেতে পারে, তাতে ক্লিন ডেটা পাওয়ার চান্সেস থাকে। সেটা নিয়ে আমরা অন্য এক সময় ডিটেলস আলাপ করব। কন্টিনিউ টু ডকুমেন্ট অল অ্যাক্টিভিটিস, প্রতিটা অ্যাক্টিভিটিস এখানে ডকুমেন্টেড করতে হবে কাজের সময়, এই যে এই প্রসেসের মধ্যে। কন্টিনিউ টু কিপ ইউর পাবলিক রিলেশন অ্যান্ড লিগ্যাল অফিস অ্যাডভাইস ইফ ওয়ারেন্টেড। সো যেই কথাটা এর আগেও আমি বললাম, যে পাবলিক রিলেশনের জন্য, এই যে মিডিয়া ফেস করার জন্য, হ্যাঁ, আপনার কাস্টমারকে, আপনার রেগুলেটরিকে জানানোর জন্য আসলে এই প্রসেসগুলো করতে হবে। এরপর নেক্সট হচ্ছে রিকভারি। ফলো টেকনিক্যাল প্রসিডিউর ফর সিস্টেম রিকভারি। Users may need to be given an all clear message
ইউজার্স মে নিড টু বি গিভেন, হ্যাঁ, ক্লিয়ার মেসেজ দিতে হবে ইউজারদেরকে। কোনো ফলস মেসেজ দেওয়া আসলে ঠিক না। প্রপার মেসেজ দিলে হয়তো ইউজারকে আপনি বুঝাতে পারবেন, বাট রং মেসেজ দিলে এটা আসলে অন্যভাবে আহ, চলে আসবে অন্য কিছু। আচ্ছা, রিস্টোর ডেটা ইফ অ্যাপ্রোপ্রিয়েট মে রিকোয়ার ডিলিশন অফ অল ফাইলস অ্যান্ড ফুল রিস্টোর ফ্রম এ ব্যাকআপ টেপ। যে অলরেডি বললাম যে রিকভার গুলো আসলে বিভিন্ন ওয়েতে করা যেতে পারে। সো লাস্ট এমন হতে পারে আপনার টেপে হয়তো কোন একটা ভালো ব্যাকআপ আছে। সো মাল্টিপল ব্যাকআপের রাখাটা গুড প্র্যাকটিস। অল পাসওয়ার্ড মাস্ট বি চেঞ্জ ইফ দেয়ার হ্যাজ বিন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল কম্প্রোমাইজ হয় যদি, তাই না? এবং এই ধরনের ঘটনার পরে প্রপারলি পাসওয়ার্ড গুলোকে চেঞ্জ করে ফেলা দরকার সবগুলো সিস্টেমের, শুধুমাত্র ওইটা না, টোটাল এন্টায়ার সিস্টেমের পাসওয়ার্ড চেঞ্জ করা উচিত। অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড, কন্টিনিউ টু লগ অল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এছাড়াও যদি বোঝা যায় যে না, নট অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ, হয়তো কোনো ইউজারের মাধ্যমে হচ্ছে, তারটাও চেঞ্জ করা উচিত। ইফ ক্লাসিফাইড সেন্সিটিভ প্রোপ্রাইটারি সিস্টেম, প্রপার্টি সরি সেন্সিটিভ বা প্রোপ্রাইটার্স proprietary system are involved may require verification of integrity of data stored on system. যদি এটাকে ক্লাসিফাইড করা যায়, সো এটার প্রপার ভেরিফিকেশন করতে হবে এই প্রবলেমগুলোর। এবং এখানে যদি আপনার ওইএম এর ইনভলভমেন্ট প্রয়োজন হয়, আপনি এটাকে অ্যাড করতে পারেন। এবং ডেটার ইন্টিগ্রিটি, এগুলোকে চেক করতে হবে প্রপারলি সবকিছু আছে কিনা। এবং এটা তো বিজনেস কন্টিনিউটিকে হ্যাম্পার করছে। আপনার বিসিপি, তখন অনেক কিছু চলে আসবে। আসলে এই একটা ঘটনা থেকে, এই যে ইনসিডেন্ট থেকে অনেক কিছু চলে আসবে। আপনার বিসিপি আছে কিনা, ডিসিডিআর এর অ্যাক্টিভিটিস চলে আসবে। ওই ইনসিডেন্টের সময় কি আপনাকে ডিআর দিয়ে সার্ভিসকে আপ রাখতে হচ্ছে কিনা। তো সেখানে আপনার আরপিও আসবে, আরটিও আসবে, কত কম সময়ের মধ্যে আপনি আপনার সার্ভিসকে আপ করতে পারেন। এবং যদি এই ঘটনার কারণে কোনো ডেটা লস হয়, ম্যানেজমেন্ট বা অর্গানাইজেশন কতটুকু ওইটাকে অ্যাকসেপ্ট করবে। তো এই বিষয়গুলো, অর্থাৎ একটা ইনসিডেন্টের সাথে আসলে অনেক কিছু রিলেটেড। আমরা কয়েকটা আগের স্লাইডে দেখে আসছি যে বেশ কিছু পলিসির কথা বলেছে। সো ইনসিডেন্ট পলিসি ইজ নট সাফিসিয়েন্ট। আমাদেরকে অন্যান্য বেশ কিছু পলিসি, তখন বিসিপি নিয়েও আমাদেরকে কাজ করতে হবে, এটার সাথে রিলেটেড। ডিসিডিআর পলিসি ঠিক করতে হবে। সেখানে কি আমরা আপনার বিজনেস কন্টিনিউটির জন্য আমাদের ডেটা লিঙ্ককে আমরা প্রায় চেক করে রাখতেছি কিনা। হয়তো আমাদের মাল্টিপল আইএসপি আছে, আইএসপি গুলোকে আমরা কিভাবে চেক করছি, আমাদের ডিসিডিআর কি ঠিক আছে কিনা, ড্রিল হচ্ছে কিনা। অর্থাৎ প্রতি বছর দুই একবার ডিসি থেকে ডিআর এ সার্ভিসকে শিফট করে প্রপারলি অ্যাক্সেস করে দেখা, সার্ভিসটাকে রান রাখা, যে হ্যাঁ আমার ডিআর ফাংশনাল। আদারওয়াইজ এই ইনসিডেন্ট রিকভার করা টাফ হয়ে যাবে বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে। অথবা যদি ইনসিডেন্টটা যদি অনেক, এই যে ম্যাগনিটিউড যদি অনেক হাই থাকে, হ্যাঁ, ঘটনার যদি খুব বড় ধরনের হয় তখন। সো রেসপন্ড টু এ সিকিউরিটি ইনসিডেন্ট, রেসপন্সটা কি হবে আসলে? হ্যাঁ, একটা ইনসিডেন্ট ঘটলে ইমিডিয়েট কন্টেন্ট অ্যান্ড লিমিট দ্য এক্সপোজার। পরবর্তী আপনার ডেটা লস যেন না হয়, যে প্রিভেন্ট দ্য ফার্দার লস অফ ডেটা বাই কন্ডাক্টিং এ থ্রু ইনভেস্টিগেশন অফ দ্য suspected or confirmed loss or theft of account and transaction information within the first 24 hours of the matter arising to preserve evidence and facilitate the investigation. Do not access or alter compromised system. Do not log on all to the machine and change password. Do not log on as a root. আচ্ছা, কোনো একটা জায়গায় যদি ইনসিডেন্ট ঘটে, এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে আপনার ইনসিডেন্ট এমন পর্যায়ে যেতে পারে, হয়তো এটাকে ইনভেস্টিগেশন করার প্রয়োজন হতে পারে, ফরেনসিক করতে হয়। দেখেন, আমি আজকে কথা বলতে আসছিলাম ইনসিডেন্ট রেসপন্স নিয়ে। সো
কতগুলো জিনিস চলে আসতেছে। এখন আমাদেরকে আসলে এই লেভেলে চিন্তা করতে হবে যে ফরেনসিক কে যেতে হইতে পারে আপনার এই ইনসিডেন্টটা, তখন আসলে কি করবো আমরা, তাই না? সো এটা আরো ক্রিটিক্যাল হবে। তো ওই সিস্টেমটাকে আপনি ডিটাচ করে ওই অবস্থায় রেখে দিতে হবে। ওইখানকার কোনো ডেটা আপনার ইয়ে করা যাবে না, অল্টার করা যাবে না। সো পরবর্তীতে যেন এই সিস্টেমটা রুট কজ অ্যানালাইসিস করা যেতে পারে, বা ওই কম্পোনেন্টের জন্য রুট কজটা পাওয়া যায় যে না, এই কারণে এটা হয়েছে। আর আজকে যদি আমরা রুট কজটা প্রপারলি বের করতে না পারি, তাহলে এই ঘটনা আবার ঘটবে, এবং তখনও আমরা আসলে বুঝতে পারবো না কেন হয়েছে, কি কারণে হয়েছে। তার মানে আমরা এখান থেকে প্রপার লিসন লার্নিংটা হবে না। তো এই জন্য আসলে প্রপার প্রসিডিউর না থাকলে মিস করবো অনেক কিছু। ওকে, ডু নট টার্ন অফ দ্য compromise associate hardware machine. Instead, isolate compromise system from the network. Preserve log and electronic evidence. Keep a record of all action taken. If using a wireless network, change the SSID on the AAP and other machine that may be using this connection with the expectation of any system believed to be compromised. দেখেন, অনেক দিকে আসলে নজর রাখতে হবে যে এই কম্প্রোমাইজটা কিন্তু অন্য কারণে হতে পারে। লাইক আপনার আমরা তো ওই যে নেটওয়ার্কের খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নেটওয়ার্ক দিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্সেস আসেন বিভিন্ন পয়েন্ট থেকে। তো যদি এটা ওয়্যারলেস নেটওয়ার্ক হয় এবং আমরা যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু মুশকিল। সো এই জন্য প্রপার মনিটরিং থাকতে হবে, এবং এয়ার থাকতে হবে, এবং প্রপার ডকুমেন্টেশন থাকতে হবে। এই জন্য আমাদের আপ টু ডেট নেটওয়ার্ক ডায়াগ্রাম থাকতে হবে, যে কোন কোন পয়েন্ট থেকে আমার এন্ট্রি হচ্ছে, কোন কোন পয়েন্টে এক্সিট হচ্ছে। তাহলে তাড়াতাড়ি বের করতে পারবো এবং এই ধরনের সিচুয়েশনে হ্যান্ডেল করতে পারবো, এবং প্রপার ডকুমেন্টেশন থাকলে এগুলো হ্যান্ডেল করা যায়। তো আপনার পলিসি প্রসিডিউর তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। Be on high alert and monitor all system with visa, account and transaction information. আচ্ছা, যেহেতু এই স্লাইডটা আসলে আমি আগেই বলেছি যে পিসিআইডিএসএস এবং হিপ্পা আমার দুটো সেক্টরই কাজে লেগেছে। সেখানে যে একটা সুন্দর কথা লিখে আছে যে বি অন হাই অ্যালার্ট অ্যান্ড মনিটর অল সিস্টেম উইথ ভিসা অ্যাকাউন্ট অ্যান্ড ট্রানজাকশন ইনফরমেশন। সো এটা হচ্ছে ওই পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে একটা মনিটরিং ছিল, যে ভিসা অ্যাকাউন্ট এবং ট্রানজাকশন মনিটরিং এর ক্ষেত্রে এই আপনার যদি কোনো হাই অ্যালার্ট আসে, এটার জন্য বি এওয়ার হতে হবে। Number two, alert all necessary parties immediately. সো যদি কোনো একটা প্রবলেম ঘটে, সেক্ষেত্রে তো অ্যালার্ট করতে হবে, ম্যানেজমেন্টকে অ্যালার্ট করতে হবে, আপনার যারা যারা পার্টি আছে, যারা হয়তো আমাদের সাথে রিলেটেড বিজনেসে মার্চেন্ট যারা আছে তাদেরকে অ্যাওয়ার করতে হবে, ভিসা, মাস্টার কার্ড, অথবা যে যে আপনার বিজনেসের সাথে যারা জড়িত কোনো এজেন্ট, তাদেরকে অ্যাওয়ার করতে হবে। এবং যদি প্রয়োজন হয় ল এনফোর্সকেও এখানে ইনভলভ করতে হবে যদি প্রয়োজন হয়। সো বেসড অন আপনার কি পরিমাণ এফেক্টেড হয়েছে তার উপর। সো ইনসিডেন্ট রেসপন্স টিম, খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো অর্গানাইজেশনে দেখবেন ছোট ছোট টিম থাকে। হ্যাঁ, ম্যানেজমেন্ট টিম তো থাকি, পাশাপাশি আসলে বিভিন্ন অ্যাক্টিভিটিজের জন্য টিম থাকে। লাইক আপনার যেমন এইচআর কমিটি থাকে, তাই না? এখানে অর্গানাইজেশনের একজন আপনার ওই কমিটির হেড থাকে, তার সাথে আরো বেশ কয়েকজনকে রাখা হয় মেম্বার হিসেবে। দেন তারা প্রতি বছর ইভ্যালুয়েশন করতেছেন এমপ্লয়ীদেরকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়ার উপর বেস করে। ঠিক আমাদের এই যে আইটি সিস্টেমে অথবা সিকিউরিটি সিস্টেমে এই ধরনের বিভিন্ন ধরনের টিম তৈরি করে রাখতে হয়। সো ইনসিডেন্ট রেসপন্স টিম
থাকবে, যেখানে আসলে আপনার ম্যানেজমেন্টের একজন থাকবেন যিনি এটাকে লিড দিবেন, পাশাপাশি প্রতি টিম থেকে একজন রেসপন্সিবল পার্সন থাকবে, থাকা উচিত। আপনারা কি মনে করেন? আপনার নেটওয়ার্ক টিম থেকে একজন থাকা উচিত, সিস্টেম টিম থেকে একজন থাকা উচিত, ডেটাবেস টিম থেকে থাকবে, যদি অর্গানাইজেশনে এই পরিমাণ রিসোর্স থেকে থাকে। উম, আপনার এখানে টেকনিক্যাল টিম থেকে তো থাকবে, পাশাপাশি এইচআর অ্যাডমিন থেকেও লোক থাকতে হবে। কারণ যখন একটা ইনসিডেন্ট ঘটবে, তখন আসলে অফিসের রিসোর্স, অফিসের লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয়, অ্যাডমিনের হেল্প লাগবে। এইচআর অফিসে তার অ্যাভেলেবিলিটি নিশ্চয়তা দেবে যে হ্যাঁ অফিস খোলা আছে, অফিসে আপনার কাজ করার মতো এই মুহূর্তে পরিবেশ আছে। এখন আমরা গেলাম অফিসের সামনে গিয়ে হয়তো ওয়েট করতে হচ্ছে, এইচআর এখনো আসেন নাই বা অফিস কে খোলা হয়নি, তাই না? আহ, হয়তো ওই সময় আপনার আরো কিছু লজিস্টিক হেল্প লাগবে, যেটা অফিসের অ্যাডমিন, অ্যাকাউন্টস এরা করবেন। তো এই জিনিসগুলো আসলে প্রিডিফাইন্ড থাকবে, সেটার জন্য গোল সেট করা যেতে পারে। হুম, এখানে জাস্ট একটা ছোট্ট করে দেওয়া আছে যে গোল কি, সরি, ও সরি, এটা হচ্ছে আপনার ইনসিডেন্ট রেসপন্স টিম। হয়তো এই কোশ্চেন গুলো তাদের গোল হচ্ছে ইনভেস্টিগেশন বা অ্যানালাইসিসে তারা একটা কোশ্চেন করবে, যে কি কোশ্চেন, ইজ দিস অ্যান ইনসিডেন্ট দ্যাট রিকোয়ার অ্যাটেনশন নাও, এখন করা উচিত, হুইচ অ্যাসেট আর ইম্প্যাক্ট, এটা কি ধরনের অ্যাসেট ইম্প্যাক্ট হয়েছে। হ্যাঁ, অর্থাৎ আপনি প্রবলেম এরিয়াটা বের করবেন। কি প্র্যাকটিস, ডিটারমাইন অ্যান্ড ডকুমেন্ট দ্য স্কোপ, প্রায়োরিটি এবং ইম্প্যাক্ট। সো এইটার উপরে বেস করেই কিন্তু পরবর্তী অ্যাক্টিভিটিস গুলো হবে, যে আমার ইম্প্যাক্ট কোথায় হয়েছে, হ্যাঁ, আমার প্রায়োরিটি কতটুকু দিতে হবে, এটার ইম্প্যাক্ট কতটুকু হবে। সো ঘটনা যদি ছোট হয়, অবশ্যই এটার এফোর্ট বা প্রায়োরিটি লেস হবে এবং স্কোপ কমে যাবে, এবং এটা আসলে সবাইকে হয়তো ইনভলভ করার প্রয়োজন নাই। যদি এটা বড় ধরনের ইনসিডেন্ট ঘটে, এবং লং টাইম সময় লাগে, তখন তো ম্যানেজমেন্ট এবং সবাইকে এয়ার করতে হবে এবং এটার জন্য সবাইকে এফোর্ট দিতে হবে। তো যেটা বললাম এর আগে, রিপোর্টিং, কমিউনিকেশনস এর ব্যবস্থা করতে হবে, এরপর রেসপন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। সো রিপোর্টিং এর ক্ষেত্রে, হুইচ টাইপ অফ সিকিউরিটি ইনসিডেন্ট ডু উই ইনক্লুড ইন আওয়ার ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি রিপোর্ট, who is on the distribution list, what information can we provide to the executive team to maintain visibility and awareness. আর রেসপন্স এবং ইমপ্রুভমেন্টের জন্য, হোয়াটস দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু ইনভেস্টিগেট অ্যান্ড রিকভার ডেটা অ্যান্ড ফাংশনালিটি, অ্যান্ড হাউ ডু উই ইমপ্রুভ আওয়ার রেসপন্স ক্যাপাবিলিটি। সো এখানে জাস্ট তিনটা আপনার এক্সাম্পল দেওয়া আছে, এটা আসলে আরো অনেক ধরনের প্রশ্ন হতে পারে, সেগুলো প্রথমে ডিফাইন করতে হবে। এটাই পলিসি প্রসিডিউর যখন লিখবেন, তৈরি করবেন, তখন অনেকগুলো প্রশ্ন চলে আসবে। সো এই ছিল আজকে ছোট্ট একটা প্রেজেন্টেশন ইনসিডেন্ট রেসপন্সের উপর। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা আলোচনা করতে পারি, অর্থাৎ অথবা আপনাদের কোনো একটা এক্সপিরিয়েন্স বর্ণনা করতে পারেন, আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমি কিন্তু অলরেডি আহ দুই একটা অলরেডি শেয়ার করেছি। থ্যাংক ইউ ভাই। এবং আলমগীর তালুকদার ভাই বলছে অলরেডি আপনাদেরকে যে আপনারাও কোনো কিছু আলোচনা করতে চান কিনা। আজকে আমাদের ওপেন ডিসকাশন ছিল, নির্ধারিত ক্লাস ছিল আমাদের, বাট মুশফিক ভাই বিজি থাকার কারণে নির্ধারিত ক্লাস না হয়ে আমাদের একটা প্রস্তুতি ছিল যে আমরা এই বিষয়ে আলোচনা করব, ওপেন ডিসকাশন। তো আপনারাও কোনো কিছু রিয়েল এক্সপিরিয়েন্স থেকে যদি কোনো কথা বলতে চান বলতে পারেন।
ভাই একটা কোশ্চেন ছিল। প্লিজ প্লিজ। আচ্ছা ভাই, এই যে আমার যে ইনসিডেন্ট রেসপন্সের যে লাইফ সাইকেলের মধ্যে শুরুতে যে আমার হচ্ছে প্রিপারেশন করতে হবে প্লাস টিম ফর্ম করতে হবে। সো আমাদের প্রজেক্ট গুলো যেরকম হয় যে প্রথমে হচ্ছে লাইভে যায় না আর কি, প্রথমে হচ্ছে আমরা ডেভেলপমেন্ট ফেজে থাকে, তারপরে একসময় লাইভে যায়। সো এই লাইফ সাইকেলটা আসলে স্টার্ট কি ডেভেলপমেন্ট ফেজ থেকে শুরু হবে নাকি লাইভে যাওয়ার আগে থেকে শুরু হবে? আচ্ছা, আপনার প্রশ্ন ছিল যে ডেভেলপমেন্ট স্টেজ থেকে কি এই প্রিপারেশনটা শুরু হবে নাকি লাইভে গিয়ে হবে, তাই তো? জি জি। আচ্ছা, এখন ইনসিডেন্ট রেসপন্স বা এই যে এই গুরুত্বটা তখনই আসে একটা লাইভ সিস্টেমের ক্ষেত্রে, কিন্তু এটাকে আহ, মানে ক্রিটিক্যাল, আমরা ক্রিটিক্যাল এরিয়ায় বা ক্রিটিক্যাল সার্ভিসের ক্ষেত্রে এই প্রিপারেশনটা প্রয়োজন আসলে। যদি এখন এটা লাইভে না যায়, ডেভেলপমেন্ট ফেজে থাকে, তাহলে আসলে ওটা তো আপনার ওটা দিয়ে কি কারো কোনো ক্ষতি হচ্ছে? আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করেছেন কিন্তু এটাকে এখনো লাইভে আনেননি, তো ওটা তো এখন সার্ভিসে নাই মনে হচ্ছে, তাই না? জি জি। কিন্তু এই যে আমার এই যে প্রিপারেশনের পলিসি, ডকুমেন্ট আচ্ছা, প্রিপেয়ার, এগুলো তো সময় লাগবে। প্রিপারেশন আমরা না, স্টার্ট করবো কখন হ্যাঁ, থেকে? আচ্ছা আচ্ছা, সেটা এখন কি আসলে আমরা দুই ভাবে কাজ করি, একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ। হুম, আপনি যদি প্রিপারেশন করে রাখেন, প্রিপেয়ার্ড থাকেন যে এইটা, এই ঘটনা ঘটলে আমাকে এই কাজটা করতে হবে, তাই না? যে আমাদের বিভিন্ন ধরনের এই যে আমরা টেকনোলজিতে এত লেখাপড়া করছি বা এত ধরনের নলেজ নিচ্ছি, এগুলোর কারণ কি? আমরা যেন হ্যান্ডেল করতে পারি, তাই না? সো এটার যদি আপনার প্রপার ইমপ্লিমেন্টেশনটা চাই, তাহলে ওই প্রিপারেশনটা রাখতে হবে। এবং শুধু আমি একা না, অর্গানাইজেশনে শুধু আমি একা কাজ করি না, এখানে আমাদের অনেক টিম আছে, অনেক জুনিয়র ভাই বোন আছেন, তাদেরকেও তো এই জিনিসগুলো বুঝতে হবে, তারা তো ডে ওয়ানে এসে সবকিছু বুঝবেন না। আমার কাজের সাথে আরো অনেকে জড়িত। তো প্রিপারেশনটা সবাইকে নিয়ে করতে হবে, আমরা যেন সবাই আসলে প্রিপেয়ার থাকি যে একটা দুর্ঘটনা বা ইনসিডেন্ট ঘটলে আসলে আমি কি করব, কার কাছে যাব। যেমন মনিটরিং টিম, তারা একটা অ্যালার্ট পেল, সে এই অ্যালার্টটা পেয়ে কি করবে, এটা তো তাকে বলতে হবে, তাই না? সে এটা কাকে এসকেলেট করবে, কিছু জিনিস হয়তো সে 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 সলভ করবে, কিন্তু তার বাইরে, তার ইয়ের বাইরে, জুরিসডিকশনের বাইরে যদি কিছু পেয়ে থাকে, নিশ্চয়ই তার নেক্সট লেভেলে সে এসকেলেশন করবে। এখন যারা মনিটরিং করেন তাদের আসলে আহ, বেশ কয়েকজন রিপোর্টিং এ অনেক সময় থাকেন, এটা অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে হয়। কখনো তার সুপারভাইজার লেভেল 1, লেভেল 2, লেভেল 3 থাকছে, অথবা তাকে হয়তো বলা আছে যে এ- এই ধরনের প্রবলেম হলে সিস্টেম টিমকে জানাতে হবে, এই ধরনের প্রবলেম হলে নেটওয়ার্কের টিমকে জানাতে হবে, এই ধরনের প্রবলেম বা অ্যালার্ট আসলে ডেটাবেজ অ্যাডমিনকে জানাতে হবে। তো এই যে এই বিষয়গুলো জানানো এবং এটা জানানোর পরে আসলে কিভাবে কাজটা হবে, এই প্রিপারেশনটা ভাই। জি, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা কোয়েরি আছে। পিসিআই ডিএসএস নিয়ে আপনি বলতেছিলেন। সো আমার পিসিআই ডিএসএস এর যে সার্টিফিকেশনটা দেয়, এটা কি আমাকে স্পেসিফিক কোনো অর্গানাইজেশন থেকেই আসলে আহ, ওদের কাছ থেকে নিতে হবে, নাকি আমরা আসলে ইন্টারনালিও এই সার্টিফিকেশনটা মানে আহ, আগের থেকে প্রিপারেশন নিতে পারি, বা ইন্টারনাল কোনো টিমের ফর্ম করার মাধ্যমে আমরা হচ্ছে এই সার্টিফিকেশনটার জন্য অ্যাপ্লাই করতে পারি? মানে থার্ড পার্টি অডিটিং টিম লাগবে নাকি হচ্ছে আমরা ইন্টারনালিও এটা অ্যাপ্লাই করতে পারি? আচ্ছা, পিসিআই ডিএসএস, তাই তো? জি আচ্ছা, আমার স্ক্রিনটা মনে হয় দেখতে পাচ্ছেন, তাই না? জি, দেখতে আমি পাচ্ছি। পিসিআই ডিএসএস লিখেছি এখানে। আচ্ছা, এই এই হচ্ছে পিসিআই ডিএসএস লিখলে আপনার পিসিআই ডিএসএস এর একটা সাইট আসবে। হ্যাঁ, জি তো এই সাইটটা অনেক অনেক ডেপথ, অনেক অনেক রিসোর্স আছে, এই রিসোর্স গুলো ওপেন। তো যাদের আপনার পড়াশোনা করার ইচ্ছে আছে, জানার ইচ্ছে আছে, আপনারা এই সাইট গুলো ভিজিট করবেন, এখানে বেস্ট প্র্যাকটিস, বেস্ট স্ট্যান্ডার্ড অনেক কিছু পাবেন। হ্যাঁ, তো এখানে একটা ডকুমেন্ট, এই যে, হ্যাঁ, অনেক ধরনের আপনার স্ট্যান্ডার্ড পাবেন, বিভিন্ন ধরনের। আচ্ছা, আপনার প্রশ্নের একটু অ্যান্সারটা আমি দেওয়ার চেষ্টা করি। এখানে পিসিআই ডিএসএস আসলে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন আছে।
হুম, এটা হচ্ছে কার্ড ডাটা যারা হ্যান্ডেল করে পিসিআই ডিএসএস। তারপর যারা পিসিআই ডিএসএস এর সরি পেমেন্ট সিস্টেম নিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করে তাদের জন্য পিএডিএসএস, এই যে পিএডিএসএস এই কমপ্লায়েন্সটা প্রয়োজন হয়। হ্যাঁ, আর এই যে আমরা এটিএম এ আপনার কি চাপি, তাই না? এটিএম এ বিভিন্ন কি চাপি, তারপর পজে কি চাপি, এটার জন্য হচ্ছে হচ্ছে আপনার পিন সিকিউরিটি। হ্যাঁ, আচ্ছা, পিসিআই 3ডিএস, আমি কি যা বলছি আপনাদের মানে বুঝতে প্রবলেম হচ্ছে কিনা একটু বলবেন আমাকে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। আহ, না ভাইয়া, বুঝতে পারতেছি, আপনি আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, পিসিআই 3ডিএস এটা হচ্ছে আপনার, আমরা যখন ই কমার্সে কোনো ট্রানজেকশন করি তখন এই যে এসিএস একটা সার্ভিস আছে ভিসার, মাস্টার কার্ডের ক্ষেত্রেও এটা আরেক ধরনের একটা সার্ভিস, এমএক্স এর ক্ষেত্রেও একটা ভিন্ন ধরনের একটা সার্ভিস আসে। তো মানে যখন ই কমার্সে আমরা ট্রানজেকশন করি, করলে একটা পাসওয়ার্ড আসে দেখবেন। আপনার কাছে একটা পিন নাম্বার আসে, এটা আপনার মোবাইলে আসতে পারে, অথবা আপনার ইমেইলে আসতে পারে। এই সার্ভিস টুকের জন্য একটা অডিট আছে, পিসিআই 3ডিএস বলে। আর সিকিউর সফটওয়্যার লাইফ সাইকেল, এটা হচ্ছে আপনার সফটওয়্যার নিয়ে যারা কাজ করছেন, আপনার বেস্ট প্র্যাকটিসটা এখানে বলা আছে, সিকিউর সফটওয়্যার, আর এই যে সিকিউর সফটওয়্যার লাইফ সাইকেল, আর এখানে হচ্ছে আপনার পিএডিএসএস। তো যাই হোক, এখানে অনেক কিছু আছে, আমি আর বেশি কিছু যাচ্ছি না। আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম, কাস্টমারের বিভিন্ন লেভেল আছে। হুম, 3 ধরনের কাস্টমার আছে, ওইটার উপর বেস করে আসলে অডিটের আপনার ক্রাইটেরিয়া আছে। যদি আপনি সার্ভিস প্রোভাইডার 1 হন, তাহলে আসলে সেলফ অডিট করলে হবে। প্রথম হচ্ছে সেলফ অডিট। তো এরা কিছু কোশ্চেন্স পাঠিয়ে দেয়, ওই কোশ্চেন্স গুলো যদি আপনি সলভ ইয়ে করেন, পূরণ করে দেন, এটা হচ্ছে প্রাথমিক একটা অডিট হয়ে যায়। এগুলো খুবই মানে ছোট অর্গানাইজেশনের জন্য, খুবই ছোট অর্গানাইজেশনের জন্য হয়। আর যদি আপনার কাস্টমার অনেক থাকেন, সো বেসড অন আপনার কাস্টমার এর ভলিউমের উপর এই অডিটের ক্রাইটেরিয়া গুলো আসলে চেঞ্জ হয়। তো এটার জন্য আসলে বিভিন্ন ধরনের অডিট ফার্ম আছে। হুম, বাংলাদেশে 2টো কোম্পানি আছে, এছাড়া তো বাইরের অনেক কোম্পানি আছে। বাংলাদেশের কোম্পানি দুটো নাম আমি বলেই দিই, একটা হচ্ছে আপনার রাইট টাইম, আর একটা হচ্ছে আপনার ইআইসি, ওনারা দুজন করে থাকেন। তো আপনার অর্গানাইজেশনের যদি পিসিআই করতে হয়, তারা আসলে এই লেভেলে হেল্প করবেন। ওখানে আসলে কিছু গ্যাপ অ্যানালাইসিস করতে হয় যে অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড আপনার আসলে কি কি জিনিসগুলো দেখতে হবে। যদি অর্গানাইজেশন ছোট হয়, স্কোপ যদি ছোট হয়, তাহলে প্রথম যেটা বললাম, কিছু কোশ্চেনারিজ দিয়ে আপনি আস্তে 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 কিছুদিন চলতে পারবেন। দেন অর্গানাইজেশন বড় হবে, কাস্টমারের ভলিউম বাড়বে, তখন আসলে আপনাকে একটু অডিটে আসতে হবে। এটাকে কি বলে, একেবারে প্রফেশনাল একটা অডিটে আসতে হবে। পিসিআই অ্যাপ্রুভড যারা অডিট করেন তাদেরকে দিয়ে করাতে হবে। আচ্ছা, সাজ্জাদ ভাই মানে আরেকটু জানতে চাইছিলেন যে আপনি কি হ্যাঁ, সরি। ইন্ডিভিজুয়ালি সার্টিফাইড হতে চান, না ওই কোম্পানিকে তাদের সার্টিফাই নিতে চাচ্ছেন? জি ভাইয়া, অনেকটা সেরকম। মানে আমি যদি ও একটা আচ্ছা আচ্ছা, সরি, আমি মিস করেছি তাহলে। মানে আপনি অ্যাজ না এ না, ঠিক ইন্ডিভিজুয়াল আছে, হিসাবে আলোচনা নাকি? ঠিক আছে, বাট উনি হয়তো ইন্ডিভিজুয়াল সার্টিফাইড হতে চাইলে এক ধরনের, আর যদি জি জি। আপনার যে XYZ কোম্পানি যদি পিসিআই এর অ্যাক্রিডিয়েশন নিতে চায় ওইটা আবার আলাদা। হ্যাঁ, আসলে আপনি কি নিতে চাচ্ছেন? আমি আমি ধরেন ভাইয়া, আমি একটা পেমেন্ট সলিউশন মার্কেটে আনতে চাচ্ছি। আহ, ওকে। ওকে। বা হচ্ছে আমি ধরেন এমন একটা পেমেন্টের কোর লাইব্রেরি ইমপ্লিমেন্ট করব, যেটা দিয়ে আহ, অনেক ব্যাংক আমার কাছ থেকে পেমেন্ট সার্ভিস নিবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে পিসিআই আপনাকে ডিএসএস এর সার্টিফিকেশনটা কি আমার লাগবে নাকি ওই ব্যাংকের লাগবে? আপনারও লাগবে। আচ্ছা, আচ্ছা, সেই মানে তো যখনই যখনই আপনি কার্ড ডাটা, মানে জি। আপনার নেটওয়ার্কের সাথে যদি কোনো ধরনের কার্ড ডাটা রিলেটেড হয়, সেখানেই পিসিআই ডিএসএস লাগবে। আপনার, আমরা যে ক্রেডিট কার্ড ব্যবহার করি সেখানে নাম, প্যান প্যান নাম্বার যেটা আপনার ক্রেডিট কার্ডের নাম্বার, তারপর আপনার এক্সপায়ারি ডেট, এরপর পিন, এবং
শেষে একটা সিভিভি নাম্বার পেছনে থাকে। তো এই ধরনের ডেটা যেখানে হ্যান্ডেল করতে হয় ওইখানেই আসলে পিসিআই ডিএসএস এর প্রয়োজন হয়। এখন আচ্ছা এটা আসলে বুঝতে পারছি। ব্যক্তি, হ্যাঁ আচ্ছা, সাজ্জাদ ভাই ক্লিয়ার হয়ে গেছে। জি, আরেকটু যদি বলতে চাই, মানে আমাদের আসলে কোম্পানির মেইন বিজনেসটা হচ্ছে দুইটা সেক্টরই আছে। আমরা কার্ডও প্রোভাইড করি ব্যাংকে, আবার হচ্ছে আমাদের ধরুন পেমেন্টস লাইব্রেরি বা হচ্ছে আমরা সলিউশন ডেভেলপ করে দিই। সর্ট অফ নগদ হচ্ছে আমাদের ডেভেলপ করা, নেক্সাস পে আমাদের ডেভেলপ করা, আবার ডাচ বাংলার অনেক কার্ডও হচ্ছে আমাদের দেওয়া। আচ্ছা, তো মানে আমাদের পিসিডিএস সম্পর্কে আইডিয়া অলরেডি আছে। তো সেক্ষেত্রে যেটা হয় যে ওরাই আসলে এই পিসিডিএসএস এর জিনিসগুলো আসলে হ্যান্ডেল করে। তো এটা কি আসলে যদি আমরা নিজেরা এই স্ট্যান্ড এলোন বা সেপারেট বিজনেসের সাথে যাইতে চাই, তাহলে আমাদের আসলে ওই ওই সার্টিফিকেশনটা আমাদের কোর লাইব্রেরিরও লাগবে। লাগবে আপনার লাগবে। আপনার কি মানে সফটওয়্যার দিয়ে থাকেন তাই তো? জি, যে আমরা সলিউশনটা দিয়ে আমরা থাকি, আমরা সলিউশন পুরোপুরি সলিউশন সলিউশন প্রোভাইড করি। সলিউশন দিয়ে থাকেন, আচ্ছা আচ্ছা। জি, আসলে ব্যাংকিং যে সফটওয়্যার গুলো আছে সেই দেখেন বেশ কিছু বাংলাদেশে ব্যাংকে। অনেক বাংলাদেশে অনেক কোম্পানি এই ধরনের ব্যাংকগুলোতে ভিন্ন সলিউশন দিচ্ছেন, ভিন্ন জি, সফটওয়্যার টফটওয়্যার দিচ্ছেন। এখন যদি আপনার কোর সিস্টেমের সাথে যদি রিলেটেড হয়, যে ইয়েটা বললাম আর কি, মানে মূল বিষয়টা হচ্ছে কার্ড ডাটা যদি হ্যান্ডেল করেন সেক্ষেত্রে চলে আসে। তো আপনার এই সফটওয়্যারটা যদি ওই স্কোপের মধ্যে দিয়ে দেয়, তখন আপনাকে অটোমেটিক্যালি ব্যাংক আপনাকে নক করবে এই পিসি এর ইয়ে ধরে রেফারেন্সে। কারণ যেখানে আপনার স্কোপটা তো ডিফাইন করে দিচ্ছে ব্যাংক। হ্যাঁ, সো আপনি এখনো হয়তো ওই টাচের মধ্যে আহ, আসছেন না। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে। তো যদি কোনো কারণে যদি এই সফটওয়্যারটা অডিটরের কাছাকাছি চলে আসে, বা সে যদি জানে যে হ্যাঁ এটা হচ্ছে, এটাতে ব্যবহার করা হচ্ছে, তখনই আপনার কাছে আসলে চলে আসবে যে আপনার পিএডিএসএস আছে কিনা। আচ্ছা। তো এটা থাকলে পরে সেফ সাইডে থাকবেন আর কি, হ্যাঁ প্রয়োজন হ্যাঁ হ্যাঁ, হয়তো হয়নি থাকলে এরকম হতে থাকলে পারে। সেফ সাইডে। আবার ধরেন এখন আপনি যদি সিএমএমআই করেন, হ্যাঁ আপনার অর্গানাইজেশন যদি সিএমএমআই থাকে, হয়তো এটা দিয়ে খুব একটা ইয়ে হয় না, বাট এটা রিফ্লেক্ট করে যে ইউর ফলোইং বেস্ট প্র্যাকটিস গুলো, তাই না? আপনি বেস্ট জি, না, না, প্র্যাকটিস গুলো আমাদের করছেন। আমরা সিএমএমএ লেভেল 3 প্লাস হ্যাঁ, আইএসও সার্টিফিকেশন রাইট আছে। রাইট। কিন্তু আমাদের আসলে ডিরেক্টলি পিসিআই ডিএসএস এর সার্টিফিকেশন লাগে নাই। আমরা হচ্ছে আমাদের সার্ভিস যারা নিচ্ছে তাদের পিসিআই ডিএসএস সার্টিফিকেশন লাগছে। তো এই জন্য আর কি কোশ্চেনটা করা। হ্যাঁ, ওই জন্য ওই যে হয়তো আপনারা বেঁচে গেছেন। না তো তাদের সাজ্জাদ তো ভাই, কি আপনারা মানে পিসিআই এর সার্টিফাই আপনারা করতে চাচ্ছেন, এরকম প্ল্যান করতেছেন নাকি? মানে লাগবে কিনা, মানে আমরা আসলে লাগলে কোন লেভেলে লাগবে, আমরা না কি ইন্টারনালি এই ও, সার্টিফিকেশনটা ম্যানেজ করতে আমি তো পারবো নাকি থার্ড পার্টি থেকে আমাদেরকে আসলে ম্যানেজ করতে হবে? এটা নিজেরা করতে ফার্ম পারলে, হতে পারেন, আপনাদের তো অ্যাবিলিটি আছে। জি, প্রায় 30 লাখের মতো লাগবে, বুঝতে পারছেন? বুঝতে যদি পারছি। মনে করেন যে আপনারা মানে ওই ব্যাংকগুলো যারা কানেক্টেড আপনার সাথে, আপনার কাছ থেকে পিসিআইডিএস এর সার্টিফিকেট নিবে, এই ধরনের ফার্মও আপনারা হতে পারেন। মানে হ্যাঁ তখন তো তারা ওই 30 যে থেকে অডিটরের 35 লাখ অডিটরের ভূমিকা টাকার পালন করবে, হ্যাঁ, তাই না? অডিটরের ভূমিকা পালন করবে। হ্যাঁ, তারা আর উনি সার্টিফাই। উনি কিন্তু জানতে চাচ্ছে যে তার অর্গানাইজেশনে লাগবে কিনা, মানে আর তারা তার যে সফটওয়্যারটা অর্গানাইজেশনের ইউজ লাগলে তো করছেন। এতদিন অবশ্যই বলে দিত হ্যাঁ ব্যাংকগুলো। হ্যাঁ সেটাই, তারা তারা অনেক জায়গায় কাজ করে তো অলরেডি। জি, তো রাইট রাইট, ওই সেক্ষেত্রে ওই ফেজে প্রয়োজন হয় নাই, এই কারণে আসে নাই। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? কালকে তো অফিস অনেকের। আসসালামু আহ আলাইকুম স্যার। স্লাইড গুলো পাবেন, নো প্রবলেম, পাওয়া যাবে, আমাদের গ্রুপে পাওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম অলরেডি, স্যার। জি, হ্যালো। স্যার বলার হ্যালো, দরকার হ্যাঁ নাই, স্যার। এমনি কথা আমরা বলেন এখানে কাইন্ডলি। সবাই ভাই, ভাইয়া, ঠিক আচ্ছা আছে। ভাইয়া, জি প্লিজ। ফিনান্সিয়াল কোনো ফ্রড কি ইনসিডেন্টের মধ্যে পড়ে? ফিনান্সিয়াল কোনো ফ্রড? নাইস ক্রেডেনশিয়াল ফ্রড। কোশ্চেন। না উনি মানে, আপনি ফিনান্সিয়াল বলেছেন? হ্যাঁ জি, হ্যাঁ, ফিনান্সিয়াল কোনো ফিনান্সিয়াল ফ্রড ফ্রড হয়েছে আর কি, সেইটা। এটা কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনসিডেন্টের মধ্যে পড়ে?
অফকোর্স, অফকোর্স, বাট অবশ্যই ইনসিডেন্টটা এটা তো বাট বিশাল বড় ইনসিডেন্টটা তো ইনসিডেন্টের মধ্যে পড়বে। বাট বাট এখন লেভেল, ফিনান্সিয়াল কোনো ফ্রড হলে দেখা যায় ইন্টারনাল অডিটররা এটা ইনভেস্টিগেশনে যায়। হ্যাঁ, এটা সেক্ষেত্রে ইন্টারনালই তো, এটা বেশিরভাগই তো সেক্ষেত্রে ইন্টারনাল পিপল দিয়ে হয়। আপনি তো সেক্ষেত্রে ইনসিডেন্ট রেসপন্স টিমের তো কোনো ভূমিকা থাকে না। অবশ্যই থাকে হয়তো প্রথম তো থাকে আর কি, আপনার ওই পর্যন্ত আসে না, এরকম হইতে পারে। আচ্ছা আচ্ছা। দেখেন দেখেন ইনসিডেন্ট রেসপন্স টিমের তো অবশ্যই ভূমিকা লাগবে, মানে ইনসিডেন্ট টিম, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিম বা ইনসিডেন্ট রেসপন্স টিম কেন বলা হয়? আহ, আপনার এই যে বিভিন্ন দেশের সার্ট আছে না, সার্ট, সিইআরটি, জি সার্ট, হ্যাঁ সার্ট। হ্যাঁ, সিইআরটি, কেউ কি বলবেন এই সার্টের পুরো ইয়েটা কি? সবকিছু কম্পিউটার তো আমি, ইমার্জেন্সি রেসপন্স টিম। হ্যাঁ হ্যাঁ, তো এই যে এই কথাটা দিয়ে তো আমরা বুঝতে পারছি, তাই না? তো ইমার্জেন্সি রেসপন্স টিম, এটাই হচ্ছে আসলে এই যে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট বা ইনসিডেন্ট রেসপন্স টিম। তো ওইটা হচ্ছে বড় লেভেলের, একটা কান্ট্রি লেভেলের ক্ষেত্রে আর কি। যেমন বাংলাদেশে কিন্তু আছে, তাই না? আমাদের দেশে জি একটা আছে, বিজিডি সার্ট আছে। এছাড়াও এর আগেও কিন্তু সার্ট ছিল, বিডি সার্ট ছিল একটা। হুম। তো এরা কিন্তু কাজ করে ন্যাশনাল লেভেলে, হ্যাঁ, এবং অনেক ইনসিডেন্ট নিয়ে তারা কাজ অলরেডি করেছে, এবং করেছেন, হ্যাঁ, অনেক কাজ নিয়ে তারা করেছেন। তো আপনার অর্গানাইজেশনও তো এইটা আহ, প্রয়োজন হয়। এবং এটা, ওই যে বললাম না, আমরা দুই ভাবে কাজ করি, একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ। যদি জি জি আমরা একটা টিম রেডি করে রাখি তখন কিন্তু এটা প্রোঅ্যাক্টিভ। প্রবলেম হলে আমরা কি করব সবাই জানি, তার রোল প্লে করব। আর যদি আমরা রিয়েক্টিভ ওয়েতে করি তখন দেখবেন ঝাড়ি পট্টি, হ্যাঁ, না এটা আমার দায়িত্ব না, না ওইটা তো তার দায়িত্ব, হ্যাঁ, এই ধরনের জি। অ্যাক্টিভিটিস করতে করতে দেখবেন সময় চলে যাবে, ওদিকে প্রবলেম সলভ হবে না। সো এই যে কনফ্লিক্ট গুলো যেন না হয়, এই কারণে আপনার এই প্রোঅ্যাক্টিভ ভাবে আমাদেরকে এই টিমটা গঠন করার জন্য আসলে কমপ্লায়েন্স থেকে, যে ইসিআইডিএসএস বলেন, আইএসও বলেন, হিপ্পা বলেন, সবাই এই কথাগুলোই বলে, হ্যাঁ, যে আপনারা মানে এই কমপ্লায়েন্স গুলি আমাদেরকে বলে আপনারা একটা টিম গঠন করবেন যারা ইনসিডেন্ট রেসপন্স করবে, ম্যানেজ করবে। আদারওয়াইজ প্রবলেম হলে তো ওই প্রবলেমটা, দেখেন প্রবলেম হলে কেউ ওনারশিপ নিতে চায় না, তাই না? আপনি সেটাই হয়তো, বলছেন। হ্যাঁ, প্রবলেম হলে কেউ ওনারশিপ কেন নিবে, তাই না? ওইটা তো তার কল্লা চলে যাবে। তো এটা বাঁচার জন্যই আসলে আহ, সবাই দূরে থাকবে। বাট প্রিডিফাইন করা থাকলে, এখানে যে একটা টিম, যে প্রতি টিম থেকে আপনার একজন করে থাকবে, আমি কিন্তু অলরেডি বলেছি যে ইভেন এখানে এইচআর অ্যাডমিন থেকেও থাকবে। কারণ এই যে লোকগুলো আসতেছেন তাদেরকে টেক কেয়ার করতে হবে। ওই সময় অফিসে আমি কিন্তু, দেখেন আমি যখন কথা বলছি আমি কিন্তু বিশাল একটা ঘটনাকে চিন্তা করে কথা বলতেছি। ওই যে বললেন না যে একটা ফিনান্সিয়াল ফ্রড হয়ে গেছে, বিশাল একটা ট্রানজেকশন ফ্রড হয়েছে, এখন কি করবেন? আপনার ম্যানেজমেন্ট তো খুব খেপা আছে। তো সেই ক্ষেত্রে এই যে ধরেন 20 জনের একটা টিম আসছে, সেখানে এইচআর লাগবে না? এইচআর তাদেরকে ইয়ে করাবেন, যা যা লাগবে, যে আমি তো এক কথাই বলছি, লজিস্টিক সাপোর্ট, তাকে আনা নেওয়া করা, তার গাড়ি সুবিধা দেওয়া যদি কোনো ফ্যাসিলিটি কোম্পানির থাকে, বা না থাকলেও তাকে আনানোর ব্যবস্থা করা যে কোনো ওয়েতে, তাদের জন্য ফুড সাপ্লাই দেওয়া, তাদের কমিউনিকেশন অ্যাভেলেবেল করা, হ্যাঁ, এবং এই যে একজন রেসপন্সিবল পার্সন থাকবেন যিনি আসলে মিডিয়া, আমি মিডিয়া বড় পরিসরেই বলছি, যে সে বিভিন্ন কমিউনিকেশন স্পোক পার্সন হবে, হ্যাঁ, ম্যানেজমেন্টের সাথে সে ডিল করবে, ম্যানেজমেন্টকে সে ইয়ে দিবে, ইনফরমেশন দিবে, সে বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলবে যদি প্রয়োজন হয়, সে বিভিন্ন কাস্টমারের সাথে কথা বলবে। হুম। যারা টেকনিক্যাল পার্সন তারা তখন এইগুলো তো করবেন না, টেকনিক্যাল লোক কাস্টমারের সাথে তো কথা বলবেন না। এবং যিনি এই যে স্পোক পার্সন থাকবে, তার রোলটা প্রিডিফাইন করা থাকবে, সে আসলে কোন ক্ষেত্রে কতটুকু বলবে। সে ধরেন একটা ট্রু ইনফরমেশন দিবে, ওই ইনফরমেশনটাকে সে স্ট্র্যাটেজিক কোন একটা আহ, কথার মাধ্যমে তাকে দিতে হবে। কাস্টমারকে আমরা বলবো সবই, কিন্তু আসলে কতটুকু বলবো, তাই না? এখন একটা প্রবলেম হয়েছে, আপনি যদি পুরোটাই হয়তো একেবারে আহ, কি বলে, সাদা মনের মানুষ হিসাবে আপনি সব বলে দেন, হয়তো আপনার অর্গানাইজেশনের ক্ষেত্রে অন্য ধরনের একটা রিস্ক হতে পারে। যেমন আপনি একটু আগে বললেন যে
ইন্টারনাল অডিট করা হয়। হ্যাঁ, হ্যাঁ, ইন্টারনাল অডিট করে দেখা হয় আসলে যেন এটা অনেক সময় অর্গানাইজেশন অনেক কারণে আসলে বাইরে এগুলোকে এক্সপোজ করে না। হ্যাঁ? এটা তো আমরা বুঝি কম বেশি। রিপুটেশনাল কারণ আছে। আ গুডউইল একটা আরো অনেকগুলো ব্যাপার কারণ আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো এটা আপনারা বুঝেন আমি আশা করি। সো এটা তো অলরেডি দেখেছেন। আমাদের আমাদের তো অনেকগুলো ইনসিডেন্ট ঘটেছে। সেখানে তো আমরা অনেকগুলো জিনিস আশপাশ থেকে দেখি শুনি। তাই না? অনেক ইস্যুতে আমরা কথা বলি না। বলা উচিত না অনেক সময়। ঠিক আছে? সো অনেক কিছু ঘটে। ইভেন একটা বিষয় ধরেন কোন একটা ইয়ে যদি আ বিষয় ইনভেস্টিগেশন চলে, হ্যাঁ? কোন একটা বড় ধরনের ঘটনা নিয়ে, সেখানে আমরা কিন্তু এগুলো নিয়ে কথা বলা ঠিক হবে না। এবং এটা নিয়ে কথা বলতে গেলে এক ধরনের ঝামেলায় পড়তে পারার চান্স আছে। সো হ্যাঁ, আপনি হয়তো বলবেন ওয়ান টু ওয়ান হয়তো আশেপাশে ইয়ে করবেন। কিন্তু আওয়াজ তুলে কিছু বলাটা ওইটা হয়তো অন্যভাবে যাবে, তাই না? এবং সেই ক্ষেত্রে আপনার যারা কথার কথা যারা আ ল এনফোর্সমেন্ট এজেন্সি তারাও কিন্তু সবার সাথে এগুলো নিয়ে কথা বলবে না। কারণ এটা আন্ডার ইনভেস্টিগেশন। আচ্ছা। বাট ট্রান্সপারেন্সি অন্য বিষয়। এটা আপনারা একটু বুঝে নিবেন অনেক কিছু। জি, আচ্ছা, থ্যাংক ইউ স্যার, এছাড়া বুঝতে পেরেছি। আচ্ছা। ধন্যবাদ। আপনারা রাত ১২টা বেজে গেছে। আ যদি কারো প্রশ্ন না থাকে আমরা আ হয়তো আস্তে, আস্তে আমরা আলমগীর ভাই কি বলেন? হ্যাঁ আমরা শেষ করতে চাই। আর আমাদের আজকের যে আলোচনা হয়েছে এই এই নিয়েও মাইল টুর একটা ভালো ট্রেনিং আছে অলরেডি আপনাদের কাছে শেয়ার করছি। যে সেলফ স্টাডি নিতে পারেন, আমাদের ট্রেনিংও জয়েন করতে পারেন, যে সার্টিফাইড ইনসিডেন্ট হ্যান্ডলিং ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এটা যারা জয়েন করেছেন যদি নিতে চান তাহলে আমরা 60% ডিসকাউন্ট দিয়ে, রেগুলার প্রাইস হচ্ছে 717, সেখান থেকে একটা ডিসকাউন্ট পেতে পারেন। যাদের প্রয়োজন হবে তারা আর কি আমাদেরকে নক করতে পারেন। তো থ্যাংক ইউ। পরবর্তীতে কোনো ওপেন প্ল্যাটফর্মের জন্য কোনো ইভেন্ট হলে আপনারা জয়েন করবেন। আর বিভিন্ন সময় আমরা তো ওপেনলি অনেক কিছু ফ্রি ট্রেনিং করাই। তো থ্যাংক ইউ সবাইকে। অনেক ভালো লাগলো যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন। আমরা দেখেছি প্রায় 26 এর মতো ছিল প্রথম থেকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।